ইজিপ্টে কোন রহস্যময় সত্যির কবলে পড়ে সংকেত? বাড়িতে সে এত ভয় কেন আছে? কেন বারবার ভয় ভয় তাকাচ্ছে সেই প্রাণীর দিকে? কোন ভয়ানক সত্যি দেখে সে আঁতকে উঠছে? এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আজকের আমাদের বিশেষ কাহিনী লেখক মৌসুম সামন্তের কলমে মিশরের দেবতা। গল্পপাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অভিযান, পার্থ, প্রদীপ্তা, মেঘনা, পিয়ালি, সাগ্নিক, অভিক, দেবাঞ্জন, আকাশ, অভিষেক, সায়র ও প্রীতম। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী মিশরের দেবতা। শুনতে থাকুন। ভাই, একবার বাড়িতে আসতে পারবি? কেন বলতো, এত রাতের বেলা কি হলো? আয় না বাবা, এলেই বলবো কি হয়েছে। আচ্ছা, আসছি। তা কিছু গুরুতর সমস্যা নাকি? ফোনটা কেটে গেল, শুধু টুকটুক করে শব্দটা শুনতে পেলাম। আচ্ছা, মুশকিল কি হয়েছে বললো না, আর অমনি হুট করে কেটে দিল। কয়েক সেকেন্ডের এই কথোপকথনে আমার মনটা তখন বিচলিত হয়ে উঠেছে, বেশ উদ্বিগ্ন লাগছিল। যতই হোক, ছোটবেলার বন্ধু বলে কথা। তা জামা প্যান্টটা পরে একটা পাজামার সাথে নিয়ে বাইকে স্টার্ট দিলাম। আমার বাড়ি থেকে ওর বাড়িটা বেশি দূরে, এমনিতে প্রায় মিনিট 40-এর রাস্তা। তবে এখন এই 11:15টায় শহর অনেকখানি শান্ত, তাই রাস্তাটা মিনিট 25-এর মধ্যেই পৌঁছে যাব বলে মনে হচ্ছে। মার্চের সময়কালটা বেশ অদ্ভুত, তাই না? না ঠিক ঠান্ডা গেছে, আবার না গরম পড়েছে। সকালের কথা বলিনি মশাই, রাতের বেলা। ও সরি, মধ্যরাত্রি বললে বোধহয় বেশি ভালো হবে। তো আজও সেরকমই এক বেশ ঠান্ডা পরিবেশ আছে, কারণ বাইকে চেপে ফুরফুরে বাতাসে তখন আমি মাঝে মাঝে শিউরে উঠছি। যদিও এই শহর জনমানব শূন্য হয় না, তবু আজ লোকজন খুবই কম দেখতে পাচ্ছি। মিনিট কয়েক পরেই এনায়েত মির্জা লেনের কাছে বাঁক ঘুরিয়ে দেখলাম, না, কে বলেছে শহর নিদ্রাহীন? মনে হলো কবিরা হয়তো শহরের প্রাণবন্ত ভাব নিয়ে একটু বেশি করে রং চড়িয়েছে, কারণ এই হট্টগোল প্রসিদ্ধ এনায়েত মির্জা লেন তখন পুরো নিঝুম হয়ে আছে। লেনের ওপারে বাড়িগুলো মনে হচ্ছে যেন ঠায় দাঁড়িয়ে আছে আর হাঁপ ছাড়ছে, একটা নিশাচর পাখি অব্দি নেই। এমন শান্ত যে আমার বাইকের শব্দটাই পুরো রাস্তাতে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। দম বন্ধ করা এই শান্ত পরিবেশটায় আমি অস্বস্তি বোধ করছিলাম, তাই গিয়ার ফেললাম। মন বলছিল যত জলদি সম্ভব এই লেন ছেড়ে বাইপাসে গিয়ে উঠতে হবে। ওখানে আর যাই হোক, দু একটা পুলিশকে টহল দিতেও দেখতে পাই। মনে মনে সংকেতকে দু একটা গালি দিলাম, আর সময় পেল না হতচ্ছাড়াটা। এই মাঝরাতে আবার কি অসুবিধা শুনি? বেড়া ফুটবল ম্যাচ দেখতে ডাকছিল না তো? হতেও পারে, আজ তো উন্মাদ একটা। হ্যাঁ, এটাই হবে। আচ্ছা, আজ যেন কি বার? না, মঙ্গলবার। হ্যাঁ, ঠিক তো। লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে বোধহয়। এটার সম্ভাবনাই বেশি। আসলে ছেলেটা, মানে সংকেত গুহ ওরফে স্কুলের বন্ধুদের শঙ্কা, এমন ফাঁদ পাততে ওস্তাদ। নিজে একটা ফুটবল ফ্রিক, মানে আর কি, সহজ ভাষায় ফুটবলের উন্মাদ ভক্ত। হ্যাঁ, ঠিকই শুনলেন, উন্মাদ ভক্ত। এটাই ওর ফুটবলের প্রতি নেশাটার প্রকৃতি বর্ণনা করে। ছেলের এমন শখ যে সে একা ফুটবল দেখবে না, সাথে চাই কোনো বন্ধুকে। আমি অবশ্য ফুটবলে অত রুচি রাখি না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে আজ ওর সাথে কেউ নেই। আমি মনে হয় আমাকে ডাকার জন্যই ফাঁদ। যা ভাবছি তা যদি সত্যি হয় না, বেটাকে এমন পেটান পেটাবো যে নিজের ডাক্তারই ভুলে যাবে। কোথায় একটু খেটে খুটে এসে বিশ্রাম নেব তা নয়, যত সব ঢং। নিজের মনেই তখন বহু কিছু ভেবে চলেছিলাম, আর পুরো শহর নিদ্রার চাদর টেনে নিঃশ্বাস ছাড়ছে। বেশ থমথমে পরিবেশ হয়ে আছে, কারণ 4 লেনের রাস্তায় তখন শুধু আমি একা। অগত্যা ফাঁকা রাস্তা পেয়ে প্রায় বাইকটা উড়িয়ে নিয়ে চললাম। ক্রমে ক্রমে বাইপাস, তারপর সত্যেন মার্গ, তারপর জিআরএম কলোনি পেরিয়ে আরেকটু পথ। হ্যাঁ, ওই তো নিউ হিউ অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে। ব্যাস, চলেই এলাম দেখছি। অ্যাপার্টমেন্টের দিকে চোখ যেতেই দেখি 3 তলায় উত্তর দিকের ফ্ল্যাটটা বাদে দেখি পুরো অ্যাপার্টমেন্ট নির্জন। রাগে কটমট করে উঠলাম। একদম ঠিক ধরেছি, পুরো অ্যাপার্টমেন্ট ঘুমিয়ে গেছে, কিন্তু
আমাদের সংকেত বাবুর আর ঘুম নেই, নিশ্চয়ই আজ ফুটবল ম্যাচ দেখবে বলেই জেগে আছে। একবার গিয়ে যদি জানতে পারি না, তাহলে মজা দেখিয়ে দেব, এই বলে রাখলুম। রাগের বসে ক্ষণিকের জন্য আমার চোখ রাস্তা থেকে সরে অ্যাপার্টমেন্টের দিকে গেছিল। এমন সময় রাস্তায় চোখ ফেরাতে দেখি একটা বাদামি রঙের বিড়াল রাস্তা পার করছে। চমকে উঠে সজোরে ব্রেক চেপে ধরলাম, কিন্তু বাইক তখন অত্যধিক দ্রুত। আমার আকস্মিক ব্রেক চেপে ধরাতে সেটা টাল সামলাতে পারল না। বাইক নিয়ে হুড়মুড়িয়ে একটা ল্যাম্প পোস্টে গিয়ে ধাক্কা মারলাম। ভাগ্যিস হেলমেটটা পরেছিলাম, এই যাত্রা রক্ষে হল। তবে ধাক্কা লেগে বাইকের সামনের লাইটটা ততক্ষণে ভেঙে চুরমার হয়ে রাস্তায় ইতস্তত ছড়িয়ে পড়েছে। আমার দম বন্ধ হয়ে গিয়েছিল আরেকটু হলে। বুক চেপে ধরে পিছন ফিরে তাকাতেই দেখি বিড়ালটা ততক্ষণে লেন ছেড়ে ফুটপাথে গিয়ে উঠেছে। এবার আমার দিকে আর চোখে তাকিয়ে সেটা এগিয়ে চলল সামনের দিকে। মনে মনে বললাম, বড্ড বেয়ারা তো বিড়ালটা, একটু হলে মরেই যাচ্ছিলাম, আর দেখো এমনভাবে এগিয়ে চলেছে যেন সে কিছুই করেনি। কয়েক সেকেন্ড পরেই নিজেকে সান্ত্বনা দিলাম যে এখন মধ্যরাত, বিড়ালটাই বা বুঝবে কি করে যে আচমকা 80 কিলোমিটার স্পিডে কেউ ধেয়ে আসবে। কিন্তু বেশ লোকসানের মুখে পড়লাম তো এবার। গাড়ির সামনের দিকটা তাকাতেই মনটা কেমন উদাস হয়ে গেল। দেখলাম সামনে শুধু লাইটটাই নয়, প্রায় 1015 খরচ হবে মনে হচ্ছে। মাথা ঝাঁকিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বাইকে আবার স্টার্ট দিলাম। যেভাবে হোক অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দেখলাম দারোয়ানটা ততক্ষণে বুড় বুড় করে নাক ডাকছে। ওর এন্ট্রির খাতায় নিজের নাম লিখে বাইকটাকে অতি সাবধানে পার্ক করে লিফটে প্রবেশ করলাম। তবে মনটা প্রচণ্ড বিষণ্ণ হয়ে আছে। সংকেতের পাগলামের জন্যই এটা হলো, আজ ওর জন্য একটু হলে মরেই যাচ্ছিলাম। এইসব ভাবতে ভাবতে দেখি 3 তলায় এসে লিফট থামল। বেরিয়ে ডান দিকে 4 নম্বর ফ্ল্যাটে গিয়ে একটা আলতো করে টোকা মেরেছি। অমনি দেখি দরজাটা ফাঁক করে সংকেত ইশারা করলো ঘরে ঢুকতে। আমি তো রীতিমতো অবাক। এক রাস অভিমান নিয়ে আমি ভেবেছিলাম ওর উপর বর্ষে পড়ব, কিন্তু কি সংকেত, তুই ঠিক আছিস? সংকেত আমার কথার কোনো উত্তর দিল না। আমাকে ঘরে ঢুকতে বলার সময় দেখলাম ওর হাতে একটা লাঠি, সেটা নিয়ে ও ইতস্তত করছে। ওর হাবভাব দেখে বেশ একটা সুবিধের লাগছিল না। ওর হাতটা চেপে ধরে বলে উঠলাম, তোর কি হয়েছে, এমন করছিস কেন? সংকেতের চোখে মুখে তখন চঞ্চলতা স্পষ্ট। সে বলল, তুই কফি খাবি? আমি তখন আমার অ্যাক্সিডেন্টের কথা বেমালুম ভুলে গেছি। সংকেতের অবস্থা দেখে যা বুঝলাম ও নিশ্চয়ই কোনো গুরুতর সমস্যায় ভুগছে, না হলে এই গরমে এমন মুখ ভর্তি দাড়ি, মোচ, সাথে উস্কো খুস্কো চুল নিয়ে আছে কিভাবে? আর একটা কেমন বোটকা গন্ধ বেরোচ্ছে না ওর গা থেকে। আচ্ছা, তুই স্নান টান করিস না নাকি বলতো? এমন অবস্থা কেন, কি মারা টারা গেছে নাকি? সংকেত আমার প্রশ্নের কোনো উত্তর দিল না, শুধু কেমনভাবে অন্য মানুষের মতো তাকিয়ে রইল ব্যালকনিটির দিকে। তারপর একবার স্মিত হেসে বলল, তুই ভাগ্যশালী ভাই, অনেক অনেক ধন্যবাদ তোকে। চুপ কর হতভাগা, যেমন অবস্থা কেন করে রেখেছিস সেটা বল। বলবে যে তুই একটা ডাক্তার, যা গন্ধ রুগীতে এমনিতেই মারা যাবে রে। আমি হেসে বলে উঠলাম। তবে সংকেত তখনও কেমন জানি অন্য মনস্ক। কিও তো ভাবছিস বলতো তুই? যা কফি বানিয়ে নিয়ে আয়, আর হ্যাঁ পারলে একটু ডিও লাগা, বাবা পারছি না এই দুর্গন্ধ সহ্য করতে। সংকেতের ফ্ল্যাটে 2টো রুম আর একটা ওই ডাইনিং প্লেস আছে, সেখানেই সোফাতে বসে পড়লাম। টিভির দিকে চোখ যেতেই দেখলাম না, সেটা তো অন নেই। তাহলে কি হতে পারে? আচ্ছা, তো কেমন ঘুরলি বল? 14 দিনে তো ভালোই ভ্রমণ হলো, একেবারে বন্ধু বান্ধব সবাইকে না জানিয়ে বেশ তো মজা করিয়ে এলি শুনলাম। আমার কথাটা শেষ হতে না হতেই সংকেত রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। কি, তুই জানিস তাহলে? আমি ওর ব্যস্ততা দেখে অপ্রস্তুত হয়ে পড়লাম। না মানে ওই সৈকত আমাকে গত সপ্তাহে বলল যে তুই নাকি ইজিপ্ট গিয়েছিলি ঘুরতে। আমি দেখলাম সংকেত আবার অন্যমনস্কের মতো তাকিয়ে আছে। ওকে টেনে পাশে বসালাম। এই বলতো, কি হয়েছে তোর? পাগলের মতো করছিস কেন? কি অসুবিধা? কাকু কাকিমা ঠিক আছেন তো নাকি? নাকি সুজাতার সাথে আবার কিছু ঝামেলা হলো? আমি সংকেতকে আজ বলে চিনি না। সেই প্রথম স্কুল থেকে দুজনে একসাথে পড়েছি। পরে স্কুল থেকে বেরিয়ে ও ডাক্তারি পড়লো আর আমি পদার্থবিজ্ঞানে অনার্স করলাম। তবে এতে করে আমাদের মধ্যে যোগাযোগ মোটেও কমেনি। বরাবরের এই ডাকাবুকো ছেলেটা হঠাৎ করে এমন পাগলামো করছে দেখে আমার বুকটা কেমন জানি অজানা এক আতঙ্কে কেঁপে উঠল। কয়েক মুহূর্ত সে চুপ করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল।
তারপর সেই নীরবতা ভাঙল ওর উচ্চস্বরে কান্নায়। আমি ঘাবড়ে গেলাম। ওর মুখ চেপে ধরে বললাম, কি করছিস? কি হয়েছে ভাই? আমাকে বল, কি অসুবিধা বল আমাকে। সংকেত আর থামে না। ওর কান্না শুনে বুঝলাম ওর সাধারণ কিছু হয়নি। এই কান্নাটা আসলে ওর বহুদিনের জমা আবেগের বহিঃপ্রকাশ। মিনিট দুই কেটে যখন ও খানিক শান্ত হলো, আমি ওর দিকে এক গ্লাস জল এগিয়ে দিলাম। সেটাকে গোগ্রাসে গেলে সে খানিক খাপ ছাড়ল। আমি ওর দিকে তখন নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিলাম, তবে আর আমাকে কিছু বলতে হয়নি। সঙ্গে থেমে থেমে বলতে শুরু করলো, আমার আমার খুব ভয় করছে ভাই, আমাকে বাঁচা। মানে কি ফালতু বকছিস? ফালতু নয়, সত্যি একটা জিনিস আমাকে সব সময় নজর রাখছে। কে নজর রাখছে? গুন্ডা কেউ? তুই একদম ভয় পাস নে, এখানে পুলিশের কমিশনার আমার বাবার বন্ধু। আমি এক্ষুনি ব্যবস্থা করছি, দাঁড়া। আমি ফোন করতে যাবো, অমনি সংকেত আমার হাতটা চেপে ধরলো। গুন্ডা নয়। তাহলে কি? একটা একটা বিড়াল। আমি এতক্ষণ একটা চাপা উত্তেজনার মধ্যে ছিলাম। এই উত্তরটার জন্য একদম তৈরি ছিলাম না। আমি প্রথমে ঠোঁট কামড়ালাম, তারপর হালকা হালকা মুখ ফাঁক হলো, কিন্তু না, আমি পারলাম না। বন্ধুর অসহায় অবস্থাটার কথা নিমেষে আমার কাছে এক হাসির পাত্র হয়ে উঠল। আমি উচ্চস্বরে হেসে উঠলাম। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বললাম, উফ বাপরে বাপ, এই ছেলেরে তুই বেশ ফাঁদ পেতেছিস। হ্যাঁ, এক মুহূর্তের জন্য আমি বিশ্বাস করে ফেলেছিলাম যে তুই সত্যি বিপদে আছিস। মানতে হবে, তুই কিন্তু একেবারে প্র্যাঙ্কস্টার আছিস। ওহ বাহ, নে অনেক করলি, যাতে এবার কফিটা নিয়ে আয়। বাবা তো ওর একখানা, তোর মজার চোখ করে মাঝখান থেকে আমার লোকসান হয়ে গেল। আমি হাসি থামিয়ে দেখি না, সংকেত আগের মতোই নির্বিকার। আমি জানতাম কেউ বিশ্বাস করবে না, কিন্তু ভাই এ কথা সত্যি। এই চুপ কর এবার। এক জিনিস বারবার ভালো লাগে না, হয়েছে নে, আমি বোকা বনেছি, আর দরকার নেই নাটকের। আমি উঠে এগিয়ে গেলাম রান্নাঘরের দিকে। দেখি কফিটা তখন আলতো আছে ফুঁকছে। সেটাকে খানিক বাড়িয়ে একটা বিস্কুট চিবোতে চিবোতে বাইরে বেরিয়ে এলাম। আর বেরোতেই পুরো শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি দেখি সংকেত এবার সেই লাঠিটা হাতে চেপে ধরেছে। ওর চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। আমি ওকে আগের মতো এবার আর তাচ্ছিল্য করতে পারলাম না। কি হয়েছে? তুই সত্যি পাগল টাগল হলি নাকি বলতো? হ্যাঁ, ঘরের মধ্যে এভাবে লাঠি ধরে বসে আছিস কেন? হ্যাঁ? সংকেত আমার কথায় যেন সম্বিত ফিরে পেল। সে একবার চারিপাশটা অতি সাবধানে দেখে আলতো গলায় বলে উঠল, তুই বেস্টেডকে জানিস? আমার তখন চোখ কপালে ওঠার উপক্রম। আমি বললাম, কি? সংকেত আমার উত্তরে কেঁপে উঠল। এভাবে বলিস না ভাই, বেস্টেড দেবী, প্রাচীন মিশরের বিড়াল দেবী, যার শক্তি অপরিসীম। তো কি হয়েছে? সংকেত এবার ঢোক গিলে বলল, পাপ করেছি ভাই, আমি পাপ। আমি দেবী বেস্টেডকে অগ্রাহ্য করেছি, তার নিয়ম আমি মানিনি। আমি দেখলাম আজব মুশকিল। একবার ওর দিকে এগিয়ে গিয়ে বললাম, তো কি হয়েছে? এমন দেবী দেবতাদের অনেক নিয়ম আছে যা আমরা মানতে পারি না। বলতো মানুষ মাত্রই হয় নাকি? ও, তাহলে ইজিপ্টে গিয়ে বাবু ওখানে দেবী দেবতাদের চটিয়ে এসেছেন, তাই তো? তবে নিমেষের মধ্যে আমার হাত দুটো ধরে নিয়ে সংকেত বলে উঠল, ভাই ভাই, এভাবে হাসিস না প্লিজ, দয়া করে এভাবে মজা করিস না। তো কি করবো শুনি? কয়েক হাজার বছর আগে যে সভ্যতার শেষ হয়ে গেছে, সেই সভ্যতার আর কোনো বাহক অব্দি বেঁচে নেই। তাকে নিয়ে কিনা একজন শিক্ষিত ডাক্তার ছেলে ভয় গুটিসুটি মেরে আছে, আর বলছি কিনা দেবী অসন্তুষ্ট হয়েছেন। তুই সত্যি পাগল হয়ে গেছিস, বুঝলি তো? নিজেই এবার একটা ডাক্তার দেখা। যে সভ্যতাটা কিনে ইতিহাসে মলিন হয়ে গেছে, সেই সভ্যতার কোনো এক দেবীকে নিয়ে ভয় পাচ্ছিস। আহাম্মক কোথাকার। আমি ভুল বলছি না, বিশ্বাস কর। একটা বাদামি রঙের বিড়াল সর্বক্ষণ আমাকে নজরে রাখছে। আমি এতক্ষণ তাচ্ছিল্য করছিলাম, কিন্তু এবার আর করতে পারলাম না। কারণ খানিক আগেই একটা, না থাক, ছেলেটাকে আর ভয় পাইয়ে লাভ নেই। তাছাড়া বাদামি বিড়ালের তো আর অভাব নেই, তাই না? একটা শব্দে আমার হুঁশ ফিরল। দেখি রান্নাঘরে কফিটা উতলে পড়ছে, তাই সেখানে তাড়াতাড়ি গিয়ে আমি 2 কাপ কফি নিয়ে এলাম। সংকেত তখন কিছু একটা ভেবে চলেছে। আমি বললাম, যা হয়েছে সব খুলে বলতো। রাত অনেক লম্বা, কফি আর তোর গল্পটা শুনি আজ রাতটা কাটাবো।
সংকেত আমার দিকে স্থিরভাবে তাকিয়ে বলল, গল্প নয়, পুরো সত্যি। সংকেত গল্পটা বলবো বলেও একবার উঠে গিয়ে ব্যালকনিতে কি যেন দেখে এলো। তারপর খানিকক্ষণ নিজের মনেই কিছু ভাবল। তবে এবার আর আমি ওকে কিছু বলিনি, শুধু কফির কাপে চুমুক দিচ্ছি আর ওর কাণ্ড কীর্তি দেখছি। সত্যি বলতে আমি বিস্মৃতি ছিলাম। একবার একবার মনে হচ্ছে সংকেত মজা করছে না তো, এভাবে হয়তো হঠাৎ করে বলে উঠবে, কেমন মুরগি বানালাম। কিন্তু পরক্ষণেই চোখে মুখে একটা আতঙ্কের ছাপ আমি স্পষ্ট ধরতে পারছিলাম। মোট কথা হলো আমি উভয় সংকটের মধ্যে ছিলাম। কি যে ঠিক আর কি যে ভুল তা আমি বুঝতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ এদিক ওদিক দেখে যখন সংকেত খানিক নিশ্চিন্ত হলো, সে আমার উল্টো দিকে একটা চেয়ার টেনে ধূপ করে বসে বলল, তারপর ফিসফিস করে বলতে শুরু করলো, আমি জানি না তুই কি ভাববি আমাকে নিয়ে, কিন্তু কথাগুলো শুরু থেকেই বলা দরকার। আমি গত 3 মাস ধরে খুবই বিষাদগ্রস্ত। ডাক্তারিতে আমরা যাকে ডিপ্রেশন বলে থাকি। আসলে কাজের চাপে আমি ভুলতেই বসেছিলাম যে আমার একটা ব্যক্তিগত জীবনও আছে। নিজেকে সবসময় কাজে ডুবিয়ে রাখতাম, হয়তো চাইতাম না ততটা। কিন্তু তুই বল, আমাদের দেশে কতজন মানুষ প্রতি একজন ডাক্তার আছে? না চাইলেও সেখানে তো কোনো উপায় নেই। এইভাবে ধীরে ধীরে আমার সাথে ওর সুজাতার মধ্যে একটা দূরত্ব তৈরি হতে শুরু করে। প্রথমে সেটাকে আমি আমল দিতাম না, কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে সেটা থেকে তিক্ত ঝগড়া হতে শুরু করলো। তার সাথে পাল্লা দিয়ে একে অপরকে দোষারোপ করা। তবে একদিনও তারপর কি সংকেত? তুই সত্যি জানিস না? আমার নিজেকে বেশ বোকা বোকা লাগছিল। সংকেত আমার খুব ভালো বন্ধু ঠিকই, কিন্তু একটু খেয়াল করতে বুঝলাম যে গত বছর মে জুন মাসের পর আর ওর ব্যাপারে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এমনকি ও যে ইজিপ্ট গিয়েছিল সেটা অবধি আমি আরেক বন্ধু সৈকতের কাছ থেকেই জানতে পেরেছি। সত্যি সম্পর্কটা যে কখন সোশ্যাল মিডিয়াতে লাইক আর কমেন্টেই সীমাবদ্ধ হয়ে গেছে সেটা বুঝতে পারিনি। আমি লজ্জা পেলাম, বললাম, না রে, আমি কিছুই জানি না, তুই আমাকে সবকিছু খুলে বল। সুজাতার সাথে আমার সম্পর্কটা ভেঙে গেছে রে। ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। আমার মাথায় যেন বজ্রপাত হলো। নিজের কানের উপর বিশ্বাস হচ্ছিল না। আমি চমকে উঠে বললাম, কি? কারণ কলেজ থেকে ওদের সম্পর্ক। এই তো এই বছর ওদের বিয়ের কথা ছিল বলেই তো জানতাম। প্রায় 7 বছরের সম্পর্ক গেল ভেঙে, কিন্তু কিভাবে? সংকেত তখন পুরনো কথা ভেবে মাথা নামিয়ে বসে আছে। আমি উত্তেজিত হয়ে বলে উঠলাম, কিন্তু কেন? এই বছর তো তোদের বিয়ে হওয়ার কথা ছিল না? ছিল, তো আর হবে না। কিন্তু কেন? কারণ আমি একটা অপদার্থ, তাই। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি চাইনি ওকে কষ্ট দিতে। ওকে আমি অনেকভাবে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু না। আসলে কয়েক সময় সম্পর্কগুলোকে দায় সারা ভাবতে ভাবতে সেগুলো এতটাই ঠুনকো হয়ে যায় যে আমরা সেগুলোকে আগের অবস্থায় ফিরে পেতে চাইলেও আর ফিরে পাই না। আমি আর কিছু উত্তর দিতে পারলাম না। মাথা নিচু করে ওর দিকে তাকিয়ে রইলাম। তবে একটা জিনিস আমার চোখে পড়তেই আমার চোখ দুটো জ্বলে উঠল। দেখি সংকেতের বাঁ হাতের কবজিতে বেশ কয়েকটা কাঁটা দাগ। আমি রেগে ওর চোয়াল চেপে ধরলাম। ওর হাতের কাটা দাগগুলোর দিকে চেঁচিয়ে বলে উঠলাম, এগুলো কি সংকেত? ছি, তুই আত্মহত্যা করতে চেয়েছিলি? তুই এতটা দুর্বল বলে তো জানতাম না। আমার উত্তরে সে তেলে বেগুনে জ্বলে উঠল। ভাষণ দেওয়া অনেক সহজ, বুঝলি তো? যদি নিজের সাথে হতো তাহলে বুঝতিস যে এটা এত সহজ নয়। এতদিন আমি কেমন আছি সেটার একটা খোঁজ অবধি নিয়েছিস তুই? আমি ওর এই উত্তরের জন্য তৈরি ছিলাম না, তাই রীতিমতো লজ্জা পেলাম। সত্যি আমি কি বলবো? যদি এটা আমার সাথে হতো আমি কি পারতাম? জানি না, হয়তো যার সাথে হয় একা সেই জানে। সংকেত নিজের চোখে জল মুছে বলল, আমি একজন সার্জন। যদি আত্মহত্যা করতে চাইতে পারতাম তাহলে খুব সহজেই করতে পারতাম, কিন্তু না, আমি পারিনি। মৃত্যু এত সহজ নয়, তাই আমি ভুল করতে গিয়েও করিনি। যেগুলো দেখছিস সেগুলো শুধু আমার মনের অন্তর্দ্বন্দ্ব ছাড়া আর কিছুই নয়। আমি সেদিনও মরতে চাইনি ভাই। আমি ওকে যত দেখছি ততই অবাক হচ্ছি। ছেলেটা কি তাহলে সত্যি মানসিক কোনো সমস্যাতে ভুগছে? আমি ফেক সুইসাইড করে ভেবেছিলাম ও হয়তো আসবে, কিন্তু না, আমাকে তখনও ভয় পেতে শুরু করেছে। আর পড়বে নাই বা কেন?
ঠিক থাকতে যে সময় দেয়নি, সে অসুস্থ হয়ে আর কি করবে। উল্টো দিকে আমি তখন মনের দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। এমনকি সেটার থেকে বেরোতে এক দুজন মনোবিদের সাহায্য অবধি নিয়েছিলাম। সেটাও খুব একটা ফলপ্রসূ হয়নি, কারণ আমার মনের মধ্যে তখন অবসাদটা ভালোভাবে গেঁড়ে বসেছে। ঠিক তার 1 মাসের মধ্যে আমার সুগার ফল হলো। সে তখন এই মরি কি সেই মরি অবস্থা। বাবা অনেক ছুটোছুটি করে আমাকে হসপিটালে ভর্তি করলো, তাই আজও বেঁচে আছি। ভাবতে পারিস ভাই, যে হসপিটালে আমি একজন সেরা ডাক্তার, সেখানেই কিনা আমার। এটা কয়েক সেকেন্ডের নীরবতায় আমি ওর মনের অবস্থাটা ভালোভাবে বুঝতে পারলাম। সত্যি বলতে ও যতক্ষণ কথা বলছিল তার চেয়ে অনেক বেশি স্পষ্টভাবে বুঝতে পারলাম। খানিক পরে আমাদের নীরবতা ভেঙে সংকেত বলে উঠল, কফিটা খা, ঠান্ডা হয়ে গেল তো। আমি একটা মিথ্যে হাসি হেসে কাপটা তুলে নিলাম। হঠাৎ ওর হাতের দিকে নজর যেতেই দেখলাম ওর ডান হাতের মাঝের আঙুলটা লাল হয়ে ফুলে আছে, আর তাতে একটা আংটি। না, শুধু আংটি না, সেটার উপর একটা গ্রহরত্ন আছে। আমি খানিক মুচকি হেসে বললাম, কলেজের সময় কার্ল মার্কসের ভক্ত বলতিস নিজেকে? তখন তুই মাদুলি, আংটি সবগুলোই তোর কাছে অর্থহীন বলে বলতিস। তো এটা কি জন্য তাহলে? নিমেষে সংকেতের মুখখানা কেমন কালো হয়ে গেল। সে আবার ঘরের মধ্যে এদিক ওদিক তাকাতে শুরু করলো। তবে এবার আর আমি চুপ থাকতে পারলাম না। এই, কি হয়েছে বলতো তোর? এমন করছিস কেন? সংকেত আমার হাত চেপে ধরল। তুই একবার ব্যালকনিতে গিয়ে দেখ তো, ও এসেছে কিনা। কে আসবে? ও এসেছে কিনা দেখ না প্লিজ। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু সংকেত যেভাবে পাগলামো করছিল তাতে করে ওর কথা না শোনার কোনো উপায় ছিল না। অগত্যা আমি এগিয়ে গেলাম ব্যালকনির দিকে। মধ্যরাত্রিতে তখন সবাই ঘুমোচ্ছে। একটা কোনো মানুষ নেই রাস্তায়। মানুষ কি, একটা কোনো প্রাণী অবধি নেই। দূরে ফুটপাতের উল্টো দিকে একটা কি যেন ঘুরছে, ব্যাস এইটুকুই, হয়তো কুকুর হবে। আমি ঘরের দিকে ফিরে তাকাতেই দেখি সংকেত 2 হাত দিয়ে নিজের দাঁড়ি চুলকাচ্ছে, কেমন একটু অদ্ভুত ভাবে। নিজের হাতের নখ দিয়ে নয়, বরং হাতটাকে মুড়ে দাঁড়িটা ঘষছে। খানিক কার মতো যেন, অনেক ভেবেও মনে এলো না। তাই আর না ভেবে বলে উঠলাম, না, কেউ কোথাও নেই, হয়তো বিচলিত হোস না, সব ঠিক আছে। আমার কথায় খানিক আশ্বস্ত হয়ে সে আবার আগের মতো দাড়ি ঘষতে শুরু করলো। আমার বড্ড অস্বস্তি লাগছিল, তাই বললাম, তুই বলি না যে এটা কিসের গ্রহরত্ন? সংকেত দাড়ি চুলকোনো থামিয়ে বলল, বলছি তোকে আগেই বললাম যে আমার মানসিক সমস্যা দেখা দেওয়াতে আমার কাউন্সেলিং শুরু হয়। তবে একটা কথায় আছে না, মানুষ ডুবতে থাকলে খড়কুটোকেও সম্বল ভেবে আঁকড়ে ধরে। আমার ক্ষেত্রেও তাই হলো। আমি নিজের অনিচ্ছা সত্ত্বেও মায়ের কথা রাখতে একদিন ওই আচার্য কালিকা প্রসাদের কাছে গেলাম। মায়ের মুখে ওনার অনেক নাম শুনলেও আমার ওনার প্রতি তিলার্ধ ভক্তি ছিল না। কিন্তু আমি তখন নিরুপায়। একরকম মা আমাকে জোর করে ওনার কাছে ধরে নিয়ে গেল। তা যাই হোক, বেশ কিছুক্ষণ আমার ঠিকুজি কুষ্টি দেখার পর আমার ডান হাতটাকে ধরে মিনিট 15 আতশ কাঁচ দিয়ে সব সুচারুভাবে পর্যবেক্ষণ করলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের দিকে তাকিয়ে উঠে বললেন, আপনার ছেলের ঘোর সংকট, ওর কেতু দোষ লেগেছে। বাকি তো আর কিছু বলার ছিল না। দীর্ঘদিন বিজ্ঞান নিয়ে পড়ে থাকলেও অজানা এক আতঙ্কে আমি তখন ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। তাই আমি কিছু বলার আগেই মা এই দোষ নিবারণের উপায় জিজ্ঞেস করল। উত্তরে তিনি আমার দিকে স্থির দৃষ্টে তাকিয়ে বললেন, 7 রত্তির একটা ক্যাটসাই ধারণ করতে হবে, টানা 20 দিন পড়তে হবে। আমি সংকেতের কথার মায়াজালে তখন আচ্ছন্ন। শুধু মুখ দিয়ে বেরোলো, কি জিনিস এটা? সংকেত ওর ডান হাতটা আমার দিকে এগিয়ে দিতেই ক্ষতবিক্ষত মাঝের আঙুলটায় লাগানো সেই আংটিটাকে আমি ভালো করে দেখলাম। আংটিটা আসলে রূপোর, খুবই সাধারণ তার গড়ন, কিন্তু তার মধ্যে লাগানো রত্নটা সত্যি অপূর্ব। হালকা উজ্জ্বল সবুজ রঙের সেই পাথরটা দেখলেই যেন মোহ লেগে যায়। আমি আরো লক্ষ্য করলাম সেটা আলোর সাথে সাথে রং বদলাচ্ছে। আমি মুহূর্তের জন্য সম্মোহিত হয়ে গিয়েছিলাম, কিন্তু সংকেত জলদি করে তার হাত সরিয়ে নিয়ে বলল, বেশি দেখিস না এই জিনিসটা। কেন, কি হবে দেখলে? যা আমার সাথে হয়েছে তাই হবে। মানে?
এটা পৃথিবীর বিরলতম ক্যাটস আই। এটা অমূল্য। তাহলে তুই পেলি কি করে? আর তুই জানলি বা কি করে যে এটা বিরলতম? আমার প্রশ্নে সংকেত কোনো উত্তর দিল না। সে উঠে গিয়ে নিজের বেডরুম থেকে একটা পেপার এনে আমার সামনে নামিয়ে দিল। আমি দেখলাম সেটা একটা ইংলিশ নিউজ পেপার, দ্য ফেরাও। তারিখ 12ই মার্চ, মানে আজ থেকে প্রায় 15 দিন আগের। এরপর পেপারটা প্রথম খবরটার দিকে চোখ যেতে আমার পুরো শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। কারণ খবরটা ছিল দেবী বস্তিরের পিরামিড থেকে দেবী মূর্তির এক চক্ষুরত্ন উধাও। ইজিপ্টের পুলিশ রত্নের সন্ধান চালাচ্ছে। রত্নটি একটি বিরলতম ক্যাটসাই, যেটি আলোর সাথে রং বদলায়। যদি কেউ সেই রত্নের সন্ধান দিতে পারেন তাহলে তাকে 1 কোটি ইজিপশিয়ান পাউন্ড পুরস্কার হিসেবে দেওয়া হবে। আমি খবরটা পড়ে ফ্যাল ফ্যাল করে সংকেতের দিকে চেয়ে রইলাম, কিন্তু সে তখন উত্তেজনায় কাঁপছে। আমার কিছু বলার আগেই সে বলল, আমি ভুল করেছি ভাই, কিন্তু আমি চুরি করিনি, বিশ্বাস কর। কিংকর্তব্য বিমূঢ় হওয়া বোঝেন? আমার অবস্থাও তাই হয়েছিল। কি বলতে চায় ছেলেটা সেটাই তো বুঝে উঠতে পারছি না। আসলে ওর খণ্ড খণ্ড কথার মধ্যে আমি কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছিলাম না। বললাম, তোর সমস্যাটা আসলে কোথায়? সংকেত আমার দিকে চেয়েছিল। সে নিজের রুক্ষ দাড়িগুলোতে আবার আগের মতো বিকৃতভাবে চুলকোতে লাগলো। তারপর বলল, আমি জানি না, আমি সত্যি জানি না আমি কি বলছি আর কি বলতে চাই। শুধু জানি ও আমাকে ছাড়বে না, ও আমাকে ধরে নিয়ে যাবে। আমাকে সবাই মিলে ফাঁসিয়েছে। আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। একটা বছর 27-এর জোয়ান ছেলের এইভাবে শিশু সুলভ কান্না দেখে আমি খানিক বিব্রত হয়ে উঠেছিলাম। তাহলে কি আমার মনে যে ইঙ্গিত দিচ্ছে তাই কি সত্যি? সংকেত কি তাহলে সত্যি মানসিক রোগীতে পরিণত হলো? কিন্তু কেন? এর উত্তর আসলে বহু কিছুই ছিল। হতে পারে সুজাতার সাথে সম্পর্কটার ইতিও মেনে নিতে পারিনি, বা পেশাগত দিকে যে অতিরিক্ত চাপ ওকে সহ্য করতে হচ্ছিল তার জন্য। সঠিক যে কি তা বোঝা বেশ মুশকিল। কিন্তু এই বিড়াল দেবীটার কি রহস্য? একটা চাপা নিঃশ্বাস আমি বুঝলাম। এখন ওর যা মানসিক অবস্থা, তাতে করে এখন সাহিত্যিকের ভাষায় রসিও আমাকে সব জানাতে পারবে না। আমাকে নিজেই ওর অগোছালো কথাগুলোকে এক সূত্রে বাঁধতে হবে। আমি যতটা সম্ভব নিজেকে সাবলীল করে ওর দিকে মৃদু হেসে বললাম, ও সেই চেয়ারটায়। তোকে কে বললো যে আমি তোর কথায় বিশ্বাস করিনি? আর তাছাড়া তুই কেন চুরি করতে যাবি? তোর পয়সার কোনো অভাব আছে নাকি? আমার উত্তর শুনে এই প্রথম ওর মুখে হাসি ফেরত এলো। সে বলল, আর শুধু 5 জন্ম। আমি ওর এই অদ্ভুত উত্তরটা শুনে খানিক চমকে উঠলাম। বললাম, মানে? সংকেত খানিক খিকখিক করে হেসে উঠল। বিড়ালের কয় জন্ম হয় জানিস তো? ওই জন্ম আবার কি কথা? সবার একটাই জন্ম। সংকেত হাসতে হাসতে মাথা নাড়ল। না, মোটেই না। তবে বিড়ালের 9 জন্ম। আমার এবার সংকেতকে আরো বেশি করে সন্দেহ হতে লাগলো। ভাবলাম পাগলের প্রলাপ শুরু করলো নাকি। বাবা, মা, তুই আর রাদামেস, তোরা 4 জন আমার সপক্ষে রইলি। তোরা আমায় মুক্ত করলি 4টি অভিশপ্ত জীবন থেকে। দেবী বেস্টেড, তুমি শুনছো? তুমি সাক্ষী থেকো। আমার 4র্থ সাক্ষীকে আমি খুঁজে পেয়েছি। আমি রীতিমতো কেঁপে উঠলাম। এটা কি হচ্ছে? মধ্যরাত্রে তখন আমার বন্ধু যেন এক অন্য পুরুষ। সে চেয়ার ছেড়ে মাটিতে হাঁটু মুড়ে বসে 2 হাত তুলে বাস্তেটের আরাধনা করতে শুরু করেছে, আর চিৎকার করে তার প্রতি আস্থা জ্ঞাপন করছে। ইতিহাসে রুচি আমার কোনো কালেই ছিল না, তবে এই বিষয়ে আমি খানিক অবগত ছিলাম। এই মুদ্রা কোনো সাধারণ নয়, এই ব্যাপারে আমি স্পষ্ট। এ যেন বহুকাল পূর্বে প্রাচীন মিশরের আরাধনার মুদ্রা। আমি কিছু বলতে যাব তার আগেই সে বলে উঠল, আমি জানতাম, আমি সত্যি জানতাম, আমার পাশে কেউ থাক না থাক তুই থাকবি। তুই আমার যে কি উপকার করলি ভাই, তা আমি তোকে বোঝাতে পারবো না। কেউ আমার কথা বিশ্বাস করেনি জানিস তো, কিন্তু আমি জানি আমি যা বলছি সব সত্যি। আমি ওকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তাও নিজেকে কিছুটা মনে মনে সংযত করে বললাম, তুই ইজিপ্টে কি দেখেছিস সংকেত? আমি বুঝতে পারছি ওখানে তোর কোনো সমস্যা হয়েছে। আমাকে তুই খুলে বল, আমি কাউকে জানাবো না, এই কথা দিলাম। সংকেত আমার কথা শুনে খানিক আনমনা ভাবে তাকিয়ে রইল। তারপর বলতে শুরু করলো, ইজিপ্ট না, ইজিপ্ট নয়, বল মিশর।
আমি মনের দিক থেকে ভেঙে পড়াতে ডক্টর সুলোচন শর্মা আমাকে বলেছিলেন আমার পছন্দের কোনো জায়গা থেকে ঘুরে আসতে, যদি আমার মন মেজাজ ঠিক লাগে। আমার অবশ্য তখন এই প্রস্তাবটা ভালোই লেগেছিল। এমনকি তুই অবাক হবি যে এই নতুন জায়গাটা নির্বাচন করতে আমার বেশি সময় লাগেনি। কারণটা খুবই সাধারণ। তুই তো জানিস আমি কেমন লিভারপুলের ভক্ত। তাই প্রিয় ফুটবলার মোহাম্মদ সালার দেশ ইজিপ্টে যাব বলে আমি মনে মনে ঠিক করি। তো সেখানে কি দেখলি? ভাই, ইজিপ্টের সৌন্দর্যের কথা আর কত বলবো, কম বেশি আমরা সবাই তা জানি। ওই প্রাচীন দেশটি একাধারে যেমন কয়েক হাজার খ্রিস্টপূর্বে স্থাপত্য পিরামিড, গ্রেট ফিনিক্স অফ গিজা, সেন্ট ক্যাথরিনের মঠ কিংবা মামির জন্য বিখ্যাত, তেমনি মধ্যযুগের বিশ্বশ্রেষ্ঠ বীর আলেকজান্ডারের নগর আলেকজান্দ্রিয়া বা কায়রোর চোখ ধাঁধানো আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে তৈরি, যা এক কথায় যে কোনো মানুষকে তাজ্জব বানিয়ে দেয়। আমি অবশ্য তাই হয়েছিলাম। দিন 20 আগে আমি সেখানে গিয়ে ছোট বড় সব পর্যটন স্থান ঘুরে ফেলেছি এবং শান্তিতে কায়রোর আল আনিপপে হোটেলে বাকি 3টে দিন কাটাবো বলে স্থির করেছি। তখনই সেখানে আমার পরিচয় হয় দারিফা নামক এক মহিলার সাথে। মহিলাটি আমারই মতো একজন পর্যটক ছিলেন বোধহয়। বোধহয় মানে? কারণ ওনার সাথে দেখা না হলে হয়তো আমার আজ এই অবস্থা হতো না। ওনার এই জায়গাতে আসার কারণও আমার কাছে মোটেও স্পষ্ট নয়। আমি আরো বেশি করে উৎসুক হয়ে উঠলাম। বললাম, তারপর? সেদিন আমি হোটেলের লবিতে 1 কাপ কফি নিয়ে বসে আছি আর খবরের কাগজ পড়ছি। হঠাৎ করে মহিলাটি আমার কাছে এসে বলে উঠলেন আমার নাকি ঘোর বিপদ। আমি তো চমকে উঠেছিলাম। হুট করে এক অজানা দেশে এরকম এক অপরিচিতা মহিলা আমার কাছে এসে বিপদের কথা বলছেন। এই শুনে তো আমি খানিকটা হতবাক হয়ে গিয়েছিলাম। পেপার থেকে চোখ সরিয়ে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখি একজন বছর 40-এর মহিলা আমার দিকে বেশ উদ্বেগ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন। মহিলাটি উজ্জ্বল বর্ণা, উচ্চতায় মধ্যমানের এবং তার ঘন বাদামি রঙের কোঁকড়ানো চুল পিঠ অবধি এসে ঠেকেছে। তবে মাথার ঠিক মধ্যিখানে একটা ছোট খোঁপা করা আছে, তাতে একটা সরু কাঠি দিয়ে সেই খোঁপাটা আটকানো। কিন্তু অদ্ভুত একটা জিনিস ছিল ওই মহিলার সাজে, জানিস তো। ঠিক বোঝাতে পারবো না, কিন্তু আমি সেটা ভালো মতোই বুঝতে পারছিলাম। চুল খোলা আবার বলছিস খোঁপা করা, আবার সেটাই কাঠি? আরে কি যে বলছিস আমি বুঝতেই পারছি না। দেখ, আমার অত শত জানা নেই। মহিলাদের সাজ সরঞ্জামের ব্যাপারে আমি অতটা অবগত নই। যতটা বুঝেছিলাম সেটা এক ধরনের কাঠির মতোই লেগেছিল। আচ্ছা বেশ, তারপর? আমি তো মহিলাদের পোশাক সম্পর্কে খুব একটা জানি না, তবে ওখানে গিয়ে বেশ কিছু জনের কাছে জানতে পারি যে ওই মহিলাটির পরিহিত পোশাকের নাম জালাবা, খাস মোরক্কোর মহিলাদের ট্রেডিশনাল ড্রেস। আর তাতেই বুঝতে পারি উনি একজন মোরক্কান। আমি চুপ করে ওর কথা শুনছিলাম। সংকেত একবার আমার দিকে তাকিয়ে আবার বলে চলল, মহিলাটির কণ্ঠস্বর কি বলবো তোকে, যেন কোনো বাঁশির শব্দের ন্যায়। আমি মুহূর্তের জন্য তার উপস্থিতির চাকচিক্যে মোহিত হয়ে গিয়েছিলাম। সে আমাকে স্পষ্ট হিন্দিতে বলে উঠল, ভারতীয় না পাকিস্তানি? আমি বললাম ভারতীয়। মহিলাটি সহাস্য বদনে আমাকে বলল, এখানে বসতে পারি? আমি মাথা নেড়ে সায় জানালাম। তারপর আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল, আপনার মনে অনেক কষ্ট লুকিয়ে আছে, তাই না? এমন কোন কষ্ট যা আপনাকে সব সময় তাড়া করে বেড়ায়? কি ঠিক বললাম তো? আমি তো মহিলাটি আমার মুখের ভাবলেশীন চেহারার দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলেন। তারপর বললেন, আমি একজন কার্ড রিডার। কার্ড দেখে লোকের ভবিষ্যৎ বলার চেষ্টা করি। আজ লবিতে বসে এখানের একজন মানুষের ভবিষ্যৎ দেখার কথাই ভাবছিলাম। তখনই আপনার দিকে আমার চোখ যায়। আমি দেখলাম আপনি উদাসভাবে পেপারের দিকে তাকিয়ে আছেন। আমি মহিলাটির কথায় বারবার বিস্মিত হচ্ছিলাম। তবে উনি কি করে জানলেন আমি উদাস? আমি প্রশ্নটা করতেই মহিলা আবার হাসলেন। তারপর আমার হাতে ধরা পেপারটাকে উল্টে সোজা করে দিলেন। তারপর বললেন, এই জন। আমি লজ্জাই পেলাম। তাই ভাবলাম আপনাকে নিয়েই চেষ্টা করি। অবশ্য আপনার অনুমতি ছাড়াই ট্যারোট কার্ড দেখার জন্য আমি ক্ষমা প্রার্থী।
তাই আপনাকে সাবধান করতে এলাম। আমি বললাম, তা কি দেখলেন? সঙ্গে সঙ্গে মহিলাটির মুখের চেহারায় এক পরিবর্তন হলো। তিনি গম্ভীরভাবে বললেন, আমি 3 বার কার্ড তুলে প্রথমে মন, তারপরে সম্পত্তি আর শেষে জীবন নিয়ে ভবিষ্যৎ বলে থাকি। আপনার ক্ষেত্রেও তাই করলাম। প্রথম কার্ড তুলতে দেখি 10 অফ সোর্স। সহজ ভাষায় আপনার সদ্য কোনো সম্পর্কের ইতি ঘটেছে, কিংবা আপনাকে কেউ প্রতারণা করেছে। কি ঠিক বললাম তো আমি তখন কোনো এক সম্মোহনে আচ্ছন্ন অবস্থায় বললাম, ঠিক। এরপর দ্বিতীয় কার্ডে উঠে এলো 5 অফ পেন্টাকেল, মানে আপনার সদ্য অনেক আর্থিক ক্ষতি হয়েছে। ঠিক তো? হ্যাঁ ঠিক, কারণ আমার পয়সার এখন আর নেই বললেই চলে। তবে এখন আবার মানসিক রোগ দেখাতে গিয়ে অনেক টাকা বেরিয়ে গেল। আর 3 নম্বর কার্ড, সেটা কি ছিল? আমার উদ্বিগ্ন মুখ দেখে মহিলা বলে উঠলেন, আসলে এই দুটো কার্ডে যা ছিল তা নিয়ে আমার মাথা ব্যথা মোটেও নেই। আমার আপনাকে সতর্ক করার আসল কারণ হলো এই তৃতীয় কার্ড, যা হলো দি ডেভিল। মানে এই কার্ডের অর্থ কি? মহিলা আমার দিকে চোখে চোখ রেখে বললেন, নরক দর্শন হবে আপনার। হ্যাঁ, নরক দর্শন। আপনি সাবধানে থাকুন। এই কথা বলে তিনি সেখানে আর বসে থাকলেন না, উঠে হন হন করে বেরিয়ে চললেন বাইরের দিকে। আর এদিকে আমার তখন বোধ বুদ্ধি লোপ পেয়েছে। আমি চিৎকার করে বলে উঠলাম, এই যে শুনছেন, আপনি কে? আর আমি কিভাবে সাবধানে থাকবো, দয়া করে বলে যান। মহিলা যেতে যেতে একবার পিছন ফিরে বললেন, আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেতে পারেন শুধুমাত্র এক জায়গায়। কোথায়? জাগাজিক চলে যান। সেই জমি ডেভিলকে পরাজিত করা দেবী বাস্তেটের ভূমি। তবে সাবধান, আপনার কার্ড অনুযায়ী আপনি সেখানে উদ্ধার পেতে পারেন, অথবা অথবা কি? অথবা অভিশপ্ত জীবন পেতে পারেন। আমি রুদ্ধশ্বাসে ওর সব কথা শুনছিলাম। তুই কি সত্যি এসব বিশ্বাস করিস? না করে কোনো উপায় ছিল কি? আমার জীবন তখন তছনছ হয়ে গিয়েছে ভাই। আমি ইজিপ্টে গিয়েছিলাম শুধুমাত্র শান্তির খোঁজে, কিন্তু আচমকা দমকা হাওয়ার মতো সেই মহিলার সতর্কবাণী আর তার বলে যাওয়া 3টি ট্যারো কার্ড আমার রন্ধ্রে রন্ধ্রে হিল্লোল তুলেছিল। নিজেকে যতই মুক্ত মনের মানুষ ভাবি না কেন, সেই সময় আমার মন আর বুদ্ধির মধ্যে সে সংঘাত সৃষ্টি করে দিয়েছিল। বিশ্বাস কর ভাই। আমি বুঝতে পারলাম সংকেতের কথাগুলোর মধ্যে একটা অস্পষ্ট আর্তনাদ ছিল। সে যেন আমাকে কথাগুলো বলতে বলতে নিজের অতীতে ঘটে যাওয়া মুহূর্তগুলোকে মনে করছিল আর শিহরিত হচ্ছিল। ওর অবস্থা দেখে আমি খানিক বিচলিত হচ্ছিলাম। তাই কথাটার প্রসঙ্গ বদলে বললাম, তা কেমন ছিল এই জাগাজিক শহর? আমার প্রশ্নের উত্তরে সংকেত নিজের শরীরটাকে চেয়ারে খানিক এলিয়ে দিয়ে সিলিংয়ে লাগানো ফ্যানটার দিকে অলসভাবে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর একটা লম্বা নিঃশ্বাসের সাথে নিজের দাঁড়িগুলোকে পুনরায় আগের মতো অদ্ভুতভাবে ঘষতে ঘষতে বলল, জাগাজিক শহরটার নাম আমি আগেই শুনেছিলাম, তবে সেখানে যাওয়ার কথা আমার ট্যুর প্ল্যানে ছিল না। আমি তো তোকে আগেই বললাম যে আমার ইজিপ্ট ভ্রমণ প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং শেষ কটা দিন কায়রোতে কাটিয়ে আমার বাড়ি ফিরে আসার টিকিট ছিল। কিন্তু দারিফার সঙ্গে সাক্ষাৎ আমার সব প্ল্যান ভেস্তে দেয়। আমাকে আর 3 দিনের মধ্যেই ফেরত যেতে হবে এ কথা জানা সত্ত্বেও আমি পা বাড়ালাম জাগাজিগের উদ্দেশ্যে। অবশ্য আজকাল আর নতুন কোনো জায়গায় যাওয়ার বিশেষ কোনো ঝক্কি নেই। জাগাজিগ যাওয়ার জন্য ইজিপ্টে রাহলাতে রুট নামে একটি অ্যাপে আমি একজন ট্যাক্সি গাইডকে বুক করলাম। ট্যাক্সি গাইড সে আবার কি? আসলে ইজিপ্টের সরকারি ভাষা আরবিক এবং বাইরের পর্যটকদের এতে অনেক সময় ভাষাগত অসুবিধে ভোগ করতে হয়। তাই এই অ্যাপে বাইরের পর্যটকেরা নিজের ভাষায় একজন করে ড্রাইভার ও ট্যুর গাইডকে বুক করতে পারে। তাই আমিও একজন ইংরেজি জানা লোকের গাড়ি বুক করি। আচ্ছা, তারপর? আমার ট্যাক্সি গাইডের নাম ছিল রাদামেস হাসান। বয়স ওই 50 কি তার থেকে কিছুটা কম হবে। লোকটার চেহারা ছিল দীর্ঘকায়, গায়ের রং বাদামি আর মাথা ভর্তি কোঁকড়ানো তামাটে চুল, আর তার সাথে মানানসই করে ছেঁটে রাখা দাড়ি। তবে কি জানিস,
একটা জিনিস বেশ অদ্ভুত লাগছিল লোকটার। কি? ঠিক জানি না, তবে কেন জানি মনে হচ্ছিল জাগাজিগের বুকিং এর লোকটা খুব একটা সন্তুষ্ট ছিল না। তবে তাতে আমার তখন কিচ্ছু আসে যায় না। আমাকে যে তখন নিজের কৌতূহল নিবারণ করতে সেখানে একবার যেতেই হবে। তাই লোকটার অস্পষ্ট অসম্মতিকে পরোয়া না করে আমি গাড়িতে চেপে বসলাম। আর আমি চেপে বসতেই সে বেশ জোরেই গাড়িটা ছুটিয়ে নিয়ে চলল জাগাজিগের দিকে। দেখতে দেখতে আধ ঘন্টার মধ্যেই সে কায়রো রাজপথ ছাড়িয়ে বাঁক নিল সারিয়া বাহাতের চৌরাস্তার দিকে। আমি গাড়ির ভিতর থেকে হতবাক হয়ে দেখছিলাম, কি অদ্ভুত এই জায়গাটা, কি ভীষণ বিচিত্র এই দেশ। আমার নিজের ওপর কোনো বিশ্বাসই হচ্ছিল না। আধ ঘন্টা আগে আমি যেন কোনো একটা অত্যাধুনিক নগরে ছিলাম, আর এখন কেমন চারিদিকে ধুধু বালির আস্তরণ। আমার ভয় হতে লাগলো। মনে মনে এই চিন্তাটাও এলো যে এখন যদি মরুভূমিতে গাড়িটা খারাপ হয়ে যায় তাহলে তো সমূহ বিপদ। গাড়ির ভিতরে আমি বিচলিত হচ্ছি দেখে রাদামেস বলে উঠল, এনি প্রবলেম স্যার? আমি বললাম, ইয়া, আই জাস্ট ওয়ান্ট টু নো হাউ ফার ইজ জাগাজিগ। রাদামেস আমার প্রশ্নে মুচকি হেসে বলল, 50 minutes more. Sir, can I see something? ইয়া শিওর। আপনি কি বাঙালি? আমার সেই মুহূর্তে একটা স্ট্রোক হয়ে যেতে পারতো, বুঝলি তো। অজানা দেশে এক মরুভূমির মধ্যে দিয়ে যখন আমার গাড়ি হয়তো 70 কিলোমিটার বেগে ছুটছে, তখন আমার ইজিপশিয়ান নামের এক ড্রাইভার সে কিনা বাংলা বলছে। আমি যেভাবে হোক নিজেকে সামলে নিয়ে বললাম, আপনি বাংলা জানেন? কিন্তু কিভাবে? রাদামেস একগাল হেসে বলল, মুর্শিদাবাদে আমার দাদু থাকতো স্যার। তারপর আব্বা কর্মসূত্রে এখানে চলে আসে, কিন্তু আর ফিরে যেতে পারেনি। আব্বা মিশরকে ভালোবেসেছিলেন, তাই আমার নাম রাখেন প্রাচীন মিশরীয় নামে, রাদামেস। আমার যেন তখনও ভোর কাটেনি ওর কথা শুনে। আপনার নাম শুনেই মনে হয়েছিল আপনি বাঙালি। তাছাড়া আব্বার মুখে অনেক নাম শুনতাম বাংলা, যদিও কোনোদিনও যাওয়া হয়নি, তবে ইচ্ছে আছে একবার যাওয়ার। এই বলে রাদামেস হাসতে থাকে আর জটিল পরিবেশটাকে খানিকটা শিথিল করে। তারপর আবার বলে ওঠে, আপনি হঠাৎ কায়রোর মতো সুন্দর শহর ছেড়ে কি দেখতে যাচ্ছেন জাগাজিগে? আমি ওর প্রশ্নে খানিকটা কুণ্ঠা বোধ করছিলাম। যতই হোক, অপরিচিত একজনকে কিভাবে নিজের অসুবিধের কথা বলি, তাই তৎক্ষণাৎ ওর কথার কোনো উত্তর না দিয়ে একটু হেঁয়ালি করছিলাম। আমি বললাম, আচ্ছা রাদামেস, আপনি এই মিশরের আদি সভ্যতার ব্যাপারে কিছু জানেন? মানে এই মিশরীয় রীতিনীতি বা দেবদেবীর ব্যাপারে? ওটাই তো আমার কাজ স্যার। আমি তো শুধু ড্রাইভার না, ট্যুর গাইডও। আসলে আপনি যেখানে যাচ্ছেন সেটি একটি প্রাচীন মিশরের খুব গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু সেভাবে সেখানে কোনো পর্যটক যায় না। তাই আমি ভাবলাম আপনি হয়তো কোনো প্রত্নতাত্ত্বিক হবেন, না হলে বাস্তেটের জন্মভূমিতে কেউ ইচ্ছে করে সচরাচর যেতে চান। আমার তখন আর কৌতূহলের সীমা নেই। বললাম, কেন? তাহলে শুনুন, মিশরের লোকেরা মনে করত পৃথিবীতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সূর্যের জন্য, আর এই সূর্যের দেবতা বা প্রতীক হলো রা। এই রা হলো মিশরের সমস্ত দেবতাদের আদি বা বলতে পারেন সর্বপ্রথম। এখানে পিরামিডে তার যেরূপ বর্ণনা হয়েছে তা হল অনেকটা বাজ পাখির মস্তক বিশিষ্ট এক মানুষের মতো, যে তার উড়ন্ত নৌকায় চেপে পুরো পৃথিবীর রক্ষণাবেক্ষণ করে থাকেন। তবে সময় বাড়ার সাথে সাথে রায়ের পাশাপাশি সৃষ্টি হয় প্রায় 2000 দেবী দেবতার। তারা সবাই ভিন্ন ভিন্ন শক্তির অধিকারী, আর এই নিয়ে শুরু হয় সংগ্রাম। কিসের সংগ্রাম? দেবতা সৃষ্ট হওয়ার সংগ্রাম। আসলে প্রাচীন মিশরের লোকেরা মনে করত তাদের মতোই তাদের ইষ্ট দেব দেবীদের মধ্যেও সিংহাসন নিয়ে বচসা আছে, এবং তারা সময় বিশেষে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে থাকে। ও আচ্ছা, তাই বেস্টেট কি এইরকমই এক দেবতা নাকি? না স্যার, বাস্তেট আর 5টা দেবদেবীদের মতো নয়। সে রায়ের কন্যা। ও সৃষ্টি হয়েছিল সূর্য দেবতা রায়ের তেজ আর ভূমাতা আইসিসের শক্তির মেলবন্ধনে। বলা হয় যখন মিশরের সব থেকে ক্ষিপ্র ও হিংস্র দেবী বাস্তেটের জন্ম হয়েছিল, তার মুখ ছিল সিংহীর। সকল রকমের দুরাচারীদের সে একাই দমন করত। এমনকি
রায়ের বিরুদ্ধে সকল শত্রুকেও সেই পরাজিত করেছিল। আচ্ছা, তো এই দেবী যদি নিষ্ঠুর ছিলেন, তাহলে তখনকার লোকেরা একে এত মান্য করতো কেন? কারণ বাসদেব না থাকলে এই পৃথিবী বাঁচত না স্যার। কিরকম? আসলে যেমন সৃষ্টির রক্ষক ছিল রা, তেমনি রায়ের চরম শত্রু ছিল এফিস নামে এক বিশালাকার সাপ। মিশরে ওকে বলা হতো দ্য গ্রেট সার্পেন্ট। কলহ, বিশৃঙ্খলা আর ভূমিকম্পের অধিকারী ছিল এই এফিস। সে বারংবার রায়ের সৃষ্টিতে ব্যাঘাত আনত আর সৃষ্টির সাজানো সকল জিনিসকে নিমিষে তছনছ করে দিত। অগত্যা এই অনিষ্ট রুখতে রা এফিসের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয়, কিন্তু দুর্ভাগ্যবশত রা ওকে পরাজিত করতে পারে। এই সংঘাতের ফলাফল অমীমাংসিত থাকায় এফিসের স্পর্ধা আরো বৃদ্ধি পায়। সে পাতাল থেকে বের হয়ে তাণ্ডব চালাতে শুরু করে। তার সীমাহীন আস্ফালন আর তাণ্ডবে যখন সৃষ্টির অন্ত প্রায় নিকটে, তখনই আবির্ভাব হয় রায়ের কন্যা বাসদেব। সিংহের মুখে সে স্বয়ং যেন হিংস্রতার প্রতিমূর্তি। এক হাতে সিস্ট্রাম বাদ্যযন্ত্র, যা দিয়ে সে দুস্থ পীড়িতদের পীড়া লাঘব করত, আর এক হাতে দুষ্টের সংহার হেতু ধারণ করত এক লম্বা চুল। মিশরের লোকেরা মনে করে সৃষ্টিকে পুরোপুরি শেষ করতে তখন শেষবারের মতো পাতাল থেকে এফিস বেরিয়ে আসে, তখন সে দেখে এক অর্ধসিংহী অর্ধ নারীকে। তার গর্জন যেন সম্পূর্ণ সৃষ্টিকে নিমিষে খান খান করে দিতে পারে। কিন্তু এতে করে এফিস বিন্দুমাত্র ভয় পায়নি। সেভাবে যাকে দেবতাদের রাজা রা কিছু করতে পারেনি, তাকে অন্য দেবী দেবতারা কি বা করতে পারে। এই ভেবে এফিস দম্ভের প্রকাশ করতে করতে বাসদেবের দিকে ধেয়ে আসে। আমি এই গল্পগুলো ইতিপূর্বে শুনিনি, তাই উত্তেজনায় বলে উঠলাম, তারপর তারপর কি বেস্টেট আদপেও পেরেছিল? হ্যাঁ, সে হলো লেডি অফ স্লটার, মানে সংহারের দেবী। এফিসকে তিনি তার লম্বা ছুরি দিয়ে বধ করেছিলেন। তার বিষাক্ত মুন্ডকে ধর থেকে আলাদা করে এই সৃষ্টিকে বাঁচিয়েছিলেন তিনি। আপনি সেই চিত্র ইজিপ্টের অনেক শিলালিপিতেই দেখতে পান। এই যেখানে আমরা যাচ্ছি, সেখানে একটা পিরামিডে দেবীর সংহারের চিত্র আছে। আমি আপনাকে সব দেখাবো, সে নিয়ে মোটেও চিন্তা করবেন। তবে কি জানেন, এরপর দেবী আর রুদ্ররূপে থাকেন। ক্রমে তার রাগ শিথিল হলে তিনি নিজের সিংহী রূপ ত্যাগ করেন আর বিড়ালের রূপ নেন। আপনি হয়তো অবাক হবেন স্যার, কিন্তু প্রাচীন মিশরে মানুষের থেকে বিড়ালের প্রাণের দাম ছিল অনেক বেশি। সে কি? একদমই ঠিক শুনেছেন। এমনকি বিড়ালকে তারা ভাবত পরলোকের জীব। তাদের হত্যা করা ছিল মহাপাপ, আর তাদের সাথে কোন রূপ দুর্ব্যবহারের সাজা ছিল একটাই, মৃত্যুদণ্ড। মার্চ মাসের শুরুতে ইজিপ্টে ওই 23 কি 24 সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। তাতে করে কোনো বাঙালির খুব একটা কষ্ট পাওয়ার কথা নয়, কিন্তু আমি গলদঘর্ম হচ্ছিলাম। হয়তো নিজের আসন্ন বিপদকে ভেবে, নচেৎ বিপদের থেকে মুক্তিদাত্রী দেবী বেস্টেটের পৌরাণিক কথা শুনে। আমি আমার ব্যাগ খুলে খানিকটা জল পান করে বললাম, আচ্ছা রাদামেস, তাহলে তোমার মতে এই দেবী তারপর থেকে নরম প্রকৃতির, তাই তো? না, তা ঠিক বলা যাবে না। ইজিপ্টের বিভিন্ন পিরামিডের খোদাই করা লিপি এবং যা কিছু সংগ্রহশালায় আছে, তাতে এই কথা বর্ণনা নেই যে বাস্তেদের রাগ পুরোপুরি শিথিল হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, সেটা রুদ্ররূপ ত্যাগ করেছিল। আসলে বাস্তেট নিয়ম শৃঙ্খলার বাহক এবং এফপিসকে হত্যা করার জন্য সেই দায়িত্ব পায়। আর সৃষ্টিকে নিয়ম মাফিক চালাতে তিনি কিছু নিয়ম বলবৎ করেন। সাথে দেবীর বানানো নিয়ম ঠিকমতো পালন হচ্ছে কিনা সে দায়িত্ব নষ্ট হয় তার অনুচরদের উপর। কারা সেই অনুচর? রাদামেস গাড়ি চালাতে চালাতে একবার আমার দিকে পিছন ফিরে তাকিয়ে বলল, বিড়াল। তবে স্যার, আপনি আমার গল্পে পুরোপুরি ডুবে গিয়েছেন দেখছি। বাইরে তাকান, আপনি দেবীর গড়ে প্রবেশ করতে চলেছেন। আমি ওর কথাটা শেষ হওয়া মাত্রই বাইরে তাকালাম, আর আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। আমি দেখলাম মরুভূমি পেরিয়ে আমার ট্যাক্সি তখন প্রবেশ করছে শার্কিয়া প্রভিন্সের প্রবেশদ্বারে। সেখানে অ্যারাবিকে লেখা আছে, শার্কিয়া প্রভিন্সে আপনাদের স্বাগত। আমি অ্যারাবিকের পাশাপাশি ইংরাজিতে এই কথাটি পড়ে প্রবেশদ্বারের মাথায় চোখ ফেরাতেই দেখলাম সেটির উপরে লাগানো আছে একটি প্রতিকৃতি।
একটি কালো মরমরের বিড়ালের প্রতিকৃতি। আমি অবাক দৃষ্টিতে সেই প্রতিকৃতির দিকে চেয়েছিলাম, আর তখনই রাদামেস বলে উঠল, বাস্তেটের জন্মভূমিতে আপনাকে স্বাগত স্যার। জানিস, সত্যি বলতে কি, এই জায়গাটায় প্রবেশ করেই আমি বুঝতে পারলাম যে ইজিপ্টের শহরগুলো যেন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমি মোটেও এই জায়গাটাকে কল্পনা করতে পারছিলাম না। আসলে হঠাৎ করে কায়রোর মতো একটা আধুনিক শহর থেকে জাগাজিগের নিরস জীবনে আমি ঠিক নিজেকে মানিয়ে নিতে পারিনি তখনও। সেভাবে উন্নত রাজপথ নেই, নেই কোনো তাজ্জব করে দেওয়ার মতো স্কাই স্ক্র্যাপার কিংবা কোনো ঝাঁ চকচকে মল। অনেকটা আমাদের এদিককার ছোটখাটো কোনো মফস্বলগুলোর মতো বলতে পারিস। একটা কেমন যেন পরিকল্পনাহীনভাবে গড়ে উঠেছে, খাপছাড়াভাবে এদিক সেদিক এক দুতলা বাড়ি, আর তার মাঝখানে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে রাস্তাটা। গাড়ি ভিতরে তাকাতেই দেখি রাদামেস মুখে কিছু একটা চিবোতে চিবোতে এক মনে গাড়ি চালাচ্ছে। তবে উল্টো দিকে আমার নিজের মনে প্রশ্নের জোয়ারে ভেসে যাওয়ার উপক্রম। সেখানে বহু অজানা প্রশ্ন তখন উঁকি মারছে। ভাবলাম, আমি কি কিছু বাড়াবাড়ি করছি? নিজেকে প্রশ্ন করলাম। এভাবে একজন বলল আমার সমূহ বিপদ, আর আমি অমনি ছুটলাম সেই বিপদের কারণ জানতে। কিন্তু কেন? মনের কোণে জমে থাকা প্রশ্নের উত্তরে আমার বোধ বলে উঠল, আমি তো এসব বিশ্বাস করতাম না। তাহলে কিসের জন্য এই উদ্দাম কৌতূহলী মনোভাব? কি যেন, হ্যাঁ, সংহারের দেবীর উদ্দেশ্যে, নাকি সুজাতার সাথে বিচ্ছেদটা আমি আজও মন থেকে মেনে নিতে পারিনি। বোধের উত্তরে আমার মনে দ্বিতীয় প্রশ্ন এলো, যদি ধরে নিই আমি এমনি ঘুরতে যাচ্ছি, তাহলে আমার মন এত চঞ্চল কেন? কি জানতে চায় সে? নিজেকে খানিক শান্ত করে একটা দীর্ঘশ্বাস ফেললাম, আর পুনরায় বাইরের দিকে মনোনিবেশ করলাম। ফোনের জিপিএসে জাগাজিগের আসল শহর খানিক দূরে দেখাচ্ছিল। মনে মনে ভাবলাম, এটা হয়তো তার প্রবেশের পূর্বে কোন একটা গ্রাম হবে। যতই হোক, একটা পর্যটন স্থল কি এমন হয়? কিন্তু আমার উত্তর দেওয়ার কেউ ছিল না। তাই নিজেকে নিজেই বোঝাতে চেষ্টা করলাম, হতে পারে আমি ভুল। যা হয়তো আমার কাছে বিশৃঙ্খল মনে হচ্ছে, তা হয়তো বাকিদের কাছে নয়। আবার এটাও হতে পারে যে এই জায়গাটা হয়তো নিজের সাবেকিয়ানা আজও ভুলতে পারেনি, তাই এই অতি প্রাচীন নগরী নিজের মতো করেই পরিকল্পনা মাফিক। কিন্তু আমি সত্যি ঠিক তোকে গুছিয়ে বলতে পারবো না। বুঝতে পারছি, তুই বল। হ্যাঁ, বলছি। অনেকক্ষণ চুপ করে থেকে আমি রাদামেসকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমরা কি চলে এসেছি জাগাজিগ? মানে আমাদের গন্তব্যস্থল আর কত দূর? রাদামেস কিচ্ছু উত্তর না দিয়ে শুধু বলল, প্রবেশ করেছি, তবে এটা আমাদের গন্তব্যস্থল নয়। আমি আবার বললাম, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, কোথাও একটু গাড়িটা দাঁড় করিয়ে কিছু মুখে দিলে হয় না? রাদামেস আমার উত্তরে গম্ভীরভাবে বলল, স্যার, আমরা বরং বুবাস্তিস পৌঁছাই, তারপর না হয় যা খুশি করা যাবে। বুবাস্তিস কেন? আমরা তো জাগাজিগ যাচ্ছি, তাই না? বুবাস্তিস হলো জাগাজিগের আগের নাম। জাগাজিগ ছোট জায়গা নয়, তবে আপনি যা দেখতে যাচ্ছেন তা পাবেন শুধু বুবাস্তিসে। দেবী বাস্তেটের জন্মভূমি হলো বুবাস্তিস। আমি আর কিছু বললাম না। ফোনে নিজের যাত্রাপথ ট্র্যাক করতে করতে আর 20 মিনিট পরেই আমার গাড়ি এসে থামলো একটা রেস্টুরেন্টের কাছে। গাড়ি থেকে নেমে আমার চোখ গেল রেস্তোরাঁটার দিকে। খুব সুন্দর একটা চোখ ধাঁধানো না হলেও মোটের উপর বেশ ভালোই ছিল, অনেকটা এখানকার ধাবার মতো। কিন্তু সেই অনুপাতে বলতে পারিস বেশ সাজানো গোছানোই। আমি কাছে এগিয়ে যেতেই দেখি ততক্ষণে রাদামেসকে দেখে রেস্তোরাঁর একজন বেরিয়ে এসে কুশল বিনিময় করছে। আমি তাই রেস্তোরাঁর দিকে তাকালাম। দেখি আরবিকে আর ইংলিশে লেখা আছে লাদি দি আ। নিজের উচ্চারণে নিজেই খানিকটা লজ্জিত হলাম, কারণ আমি মনে মনে না পড়ে খানিকটা জোরেই নামটা উচ্চারণ করে ফেলেছিলাম। সাথে সাথে শুনলাম দুজন হো হো করে হেসে উঠছে। রাদামেস আমার ভুল শুধরে দিয়ে বলল, লেডি, আমি বুঝতে পারছি,
আপনাদের অ্যারাবিকে নামগুলো উচ্চারণ করতে খানিক অসুবিধা হচ্ছে, তবে ভীতে লজ্জা পাবেন না, এই ভাষা বলতে পারা খুব সহজ নয়। এ হলো আমার দোস্ত লাতিফি আল বারিকি। তবে এও কিন্তু জন্মসূত্রে ইজিপ্টের নয়, এর বাড়ি ছিল ওমানে। এরও পরিবারের লোক আগে এখানে আসে ব্যবসা শুরু করতে, তবে আর ফিরে যেতে পারেনি। আসলে ইজিপ্টের মায়াই এমন, যে আসে সে আর ফিরে যেতে পারে। কি বলো লতিফ? লতিফ আমার দিকে সহাস্য বদনে খানিকটা ঝুঁকে বলে উঠল, মারহাবান। আমিও অনুকরণ করলাম। রাদামেস এরপর মধ্যস্থতা করে বলল, স্যার, লতিফ আপনার কাজ করতে পারে। ও এখানে প্রায় 30 বছরের বেশি সময় ধরে আছে। আপনার যা জানার আছে ও আপনাকে সাহায্য করবে। তারপর আমি আপনাকে সেখানে নিয়ে যাব, কি বলেন? আমি বললাম, এ তো উত্তম প্রস্তাব। রাদামেস একটু হেসে বলল, তবে লাতিফ আরবিক ছাড়া কিছু জানে না, তাই আমি আপনাদের মধ্যে দোভাষীর কাজ করে দেবো। আমি খুশি হয়ে বললাম, তাহলে আর দেরি কেন, কিছু খেতে খেতে কথা বলা যাক। ছোটখাটো রেস্টুরেন্টটির ভিতরের ডিজাইন যে এত মনোমুগ্ধকর তা বাইরে থেকে বোঝার মোটেও উপায় ছিল না। আমি হতবাক হয়ে চারিদিক চেয়ে চেয়ে দেখছিলাম। ফটফটে সাদা রঙের দেওয়ালে দেখলাম সোনালি অক্ষরে অ্যারাবিকে কি সব লেখা আছে, যা পড়তে না পারলেও মানানসই আলোর ঝলকানিতে তার নিজের ছাপ মনের মধ্যে ছেড়ে যাচ্ছে। আমি উপরের দিকে তাকাতেই দেখি প্রত্যেক টেবিলের মাথার উপর সুন্দর সব ঝাড়বাতি সাদা আর হলদে রঙের মেলবন্ধনে এক অপূর্ব আলোর ফুলছুরি ছোটাচ্ছে। আমি এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, আর অজান্তেই হাঁ করে সব দেখছিলাম। রাদামেস আমাকে এগিয়ে যেতে অনুরোধ করতে আমি নিজের সম্বিত ফিরে পেলাম এবং এগিয়ে চললাম সামনের দিকে। বাইরের তীক্ষ্ণ রোদের ঝলসানি যেন পরিমাণ মতো শীততাপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টে তিলার্ধ বুঝতে পারছিলাম না, তাই নিজেকে খানিকটা আত্মতৃপ্ত লাগছিল। যদিও রেস্টুরেন্টে মোটেও ভিড় ছিল না, তাও 3 জন একদম শেষ টেবিলে গিয়ে বসে পড়লাম। রেস্টুরেন্টের সাবেকি ধরনের জন্য সেই চেয়ারগুলো যেন কোনো রাজ সিংহাসনের আদলে তৈরি। আমরা 3 জন গোলাকার সেই টেবিলের 3 মুখে বসে পড়লাম। আমার ডান পাশে বসলো রাদামেস আর বাঁদিকে লতিফ। আমি আর রাদামেস যেহেতু অভুক্ত ছিলাম, তাই আমাদের জন্য কিছু খাবারের অর্ডার দিয়ে লতিফ প্রথম কথার সূত্রপাত করল। সে আরবিকে বলল, আর রাদামেস সেই কথা আমাকে বলল বাংলাতে, এবং এইভাবেই উল্টে আমার কথা সে লতিফকে জানালো। বলুন, আপনার আমি কি উপকার করতে পারি? আমি তাকে সব কিছু জানালাম প্রথম থেকে, কিভাবে দারিফার সঙ্গে আমার দেখা হয়েছে, সে আমাকে কি কি বলেছে, কিন্তু বিপদের কথা বলেও সে আমার কি বিপদ তা বলেনি, শুধু বলেছে এখানে আসতে, কারণ আমার বিপদের উদ্ধার একমাত্র এখানেই হতে পারে। আমার কথা শেষ হতেই লতিফ খানিকটা চিন্তা করল, তারপর থেমে থেমে যা বলল তার মানে হলো এই, দেখুন মিস্টার গুহ, আপনার সমস্যা কি তা আমি বুঝতে পারছি না, তবে এই জায়গা যে শুধু সমস্যা নিবারণ করে তা কিন্তু নয়। যদি কেউ নিয়ম ভঙ্গ করে তার উপর বাস্তেটের প্রভাব বর্ষে পড়ে, তা নিশ্চয়ই জানেন। না, সে বিষয়ে আমি কিছুই জানি না। আচ্ছা, এই বিপদ থেকে আমি কিভাবে উদ্ধার পাবো? বেস্টেটের কোনোরূপ আরাধনা বা কোনো প্রক্রিয়া করতে হয় কি? হ্যাঁ, প্রক্রিয়া বলতে প্রাচীন মিশরে মানুষের কোনোরূপ সমস্যা দেখা দিলে তারা বাস্তেটের আরাধনা করত। আগেকার দিনে সমস্যা বলতে পঙ্গপালের থেকে খাদ্য রক্ষা বা কোনো মহামারী থেকে বাঁচতে কিংবা অশরীরীদের থেকে রক্ষা পেতে তারা দেবীর শরণাপন্ন হতো। আসলে বাস্তেট আলোর কন্যা, সে হিংস্র বা রুক্ষ স্বভাবের হতে পারে, তবে অন্ধকারকেও সেই দূর করে। কোনো রকমের ক্ষতিকর জিন ওর ধারে কাছে আসতে পারে না। এপফিসের লোককথা কি শুনেছেন আপনি? হ্যাঁ, এপসিসের কথাটা রাদামেস আমাকে গাড়িতে আসতে আসতেই বলেছে। তাহলে তো সবই জানেন প্রায়। আগেকার দিনে এখানকার লোকেরা মানুষের প্রতিটা আবেগকেই কোনো না কোনো দেবতা বা অপদেবতা বলে মানত। এপফিসকে তারা বিশৃঙ্খল ভাবার দরুন তার হত্যাকারী হওয়ার সুবাদে দেবী বাস্তেট শৃঙ্খলার অপর নাম বলতে পারেন। আপনি বরং বুবাস্তিসে দেবীর পিরামিড দর্শন করে আসুন, আর পারলে রাদামেস, তুমি ওনাকে বাজারে নিয়ে গিয়ে কালো মর্মরের একটা বিড়াল মূর্তি কিনে দিও।
কেমন? কেন? এই বিড়ালের মূর্তির কি কাজ? বিড়াল তো দেবীর এক রূপ, তাই কালো বিড়ালের মূর্তি শুভ। লোকেরা মানে সেই মূর্তি ঘরে রাখলে কোনো বিপদ আসে না। আপনি জানেন, আগে বিড়ালকে দেবীর অনুচর ভাবা হতো। প্রাচীন মিশরে বিড়াল হত্যা ছিল মহাপাপ। আমি লতিফের কথা চুপ করেছিলাম। তারপর হঠাৎই একটা কথা মাথায় এলো। আমি ওকে বললাম, আচ্ছা, আপনি যে বললেন দেবীর নিয়ম ভঙ্গে তার রোষে পড়তে হয়, তো এই নিয়মটা কি, আর তার রোষে পড়লেই বা কি হতে পারে? লতিফ আমার কথা শুনে আমার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। তারপর প্লেট থেকে একটা চামচে করে কয়েকটা বেদানা তুলে মুখে পুরে নিয়ে চিবোতে চিবোতে বলল, দেবীর ব্যাপারে যা কিছু বইয়ে পাবেন তাতে একটা কথা স্পষ্ট, তিনি তার উগ্র রূপ আর সিংহী রূপ ছেড়ে অপেক্ষাকৃত শান্ত বিড়াল রূপ ধারণ করেছিলেন। আগে তাই ভাবা হতো তার এই রূপ পরিবর্তনের ফলে পৃথিবীতে বিড়ালের সৃষ্টি হয়। সে এমন একটি প্রাণী যা সিংহের গোত্রের হওয়া সত্ত্বেও অনেক বেশি মানুষ ঘেঁষা এবং উপকারী জীব। দেবীর আশীর্বাদের দরুন তারা আগুনে মারা গেলে ফিরে পেত তাদের প্রাণ। এভাবে আগে লোকদের বিশ্বাস ছিল যে অপঘাতে মারা গেলে বিড়ালরা 9 বার তাদের জীবন ফিরে পেত। আপনি নিশ্চয়ই 9 লাইভস অফ ক্যাট প্রবাদটি শুনেইছেন। দেবীর অনুচর হওয়ার কারণে মিশরের প্রায় সকল রাজা বা রানী বিড়ালকে পোষ্য হিসেবে রাখতেন। তাদের পরিচর্যা করতেন নিজেদের সন্তানের মতো। এতে করে তারা মনে করতেন তারা বাস্তেটকে খুশি করছেন। সমগ্র মিশরেই এই রীতি অনুসরণ করা হতো। তবে খ্রিস্টপূর্ব 1700 শতাব্দীতে এমনই এক রাজা ছিলেন অষ্টম আমেনহাটপ। তিনি বুবাস্তেস থেকে 50 মাইল দূরে উষার প্রদেশের রাজা ছিলেন। ধর্মের বিধি না মেনে তিনি বহুবার মিশরীয় রীতিকে ভেঙেছিলেন ও নিজেকে একজন স্বাধীন চেতা রাজা বলে দাবি করতেন। এর সাথে চারিদিকে প্রচার করতেন যে তিনি রায়ের বংশধর। আসলে নিজেকে দেবতা বানাতে চেয়েছিলেন তিনি। তবে এতে বিশেষ অবাক হওয়ার কিছুই নেই। ইতিহাসে বহু রাজাই এই কাজ করেছে, কিন্তু নিজেকে সর্বোপরি ভাবতে গিয়ে তিনি যা ভুল করেন সেটা অবশ্য কেউ করেছে বলে জানা নেই। আমি উৎসুক হয়ে বললাম, কি ভুল করেছিল সে? সে নিজেকে রায়ের পুত্র বলে দাবি করত আর বাস্তেটের সমকক্ষ ভাবত। কিন্তু সাধারণ মানুষ কি আর কারোর কথায় কিছু মেনে নেয়? তারা রাজাকে তাদের ইষ্টের সমকক্ষ মানতে অস্বীকার করে। ফলে আমেনহটপ ক্রুদ্ধ হয়ে তার সেনাকে নির্দেশ দেয় যেন এলাকার কোনো বিড়াল আর না বেঁচে থাকে। মানুষের মনে বাস্তেটের প্রতি শ্রদ্ধাতে সে আঘাত হানতে চায়। কিন্তু কেন? সে তো নিজেকে রায়ের পুত্র বলতো। এ কথা ঠিক। তবে মিশরে রায়ের পরে দেবী বাস্তেটকে সর্বাধিক সম্মান করা হতো। আর রাজা নিজেকে রায়ের পুত্র বলে অভিহিত করা সত্ত্বেও দেবীর মতো সম্মান বা প্রতিপত্তি কোনোটাই সেভাবে পাচ্ছিলেন না। সোজা কথায়, যে রাজা নিজের এলাকাতেই সম্মান পায় না, সে কিভাবে আশা করে যে তার সমগ্র মিশরে নাম হবে? আচ্ছা, তারপর সে যে বাস্তেটের থেকে বেশি শক্তিশালী তাই দেখাতেই নির্দেশ দেয় উষারের সব বিড়ালদের সমূলে নিধন করা হোক। অবলা প্রাণীদের রক্তে লাল হয়ে ওঠে উষার। মানুষের কাতর আবেদনকে তুচ্ছ করে রাজা তখন দেবীর ভক্তদের কাছে নতুন এক এপফিস, যার আস্ফালন, ক্রূরতা এবং হিংস্র স্বভাব কোনোটাই সেই মহাদানবের থেকে কিছু কম নয়। রাতারাতি রাজার এই পাশবিক নির্দেশ দাবানলের মতো সমগ্র মিশরে ছড়িয়ে পড়ে। কিন্তু মিশরের ফারাও যতক্ষণে কিছু করতে পারতেন, তার আগেই সব শেষ। সমগ্র উষার তখন দেবীর অনুচরের রক্তে স্নাত। মিশরের প্রত্যেকেই এই ঘটনায় স্তম্ভিত ছিল আর অপেক্ষা করছিল এর ভয়ঙ্কর এক পরিণামের। এই ঘটনার পরে মিশরের বাকি এলাকায় দেবীকে তুষ্ট করতে আড়ম্বরের সাথে আরাধনা শুরু করা হয়, যাতে তাদেরকে দেবীর রোষানলে না পড়তে হয়। কিন্তু উষার ছিল ব্যতিক্রম। সেখানে রাজা ভয় তো পায় না, উল্টে নিজের শক্তির আস্ফালন করতে ব্যস্ত থাকে। সে প্রচার করতে থাকে সেই আসল রায়ের পুত্র। তাই বাস্তেট তার কিছুই অনিষ্ট করতে পারবে না। আমি লতিফের কথার উত্তরে বললাম,
তাহলে কি দেবীর প্রকোপ রাজার উপর পড়েছিল? লতিফ মাথা ঝাঁকালো। তারপর একজন বেয়ারাকে নির্দেশ করলো আমাদের খাওয়া প্লেটগুলো যেন সে নিয়ে যায় এবং 3টে শরবত যেন নিয়ে আসে। লতিফের আদেশে একটি 20 বছরের ছেলে হালকা হেসে আমাদের খাওয়ার জায়গাটা পরিষ্কার করে ভিতরে চলে গেল। ছেলেটি যাওয়ার পর লতিফ মৃদু হেসে তার গল্পটি পুনরায় শুরু করলো। তো কত দূর যেন বললাম আমি? প্রশ্নের উত্তরে রাদামেস তাকে আরাবিকে হয়তো তার শেষ কথাগুলো ধরিয়ে দিল। সে রাদামেসের কথায় সম্মতি জানিয়ে বলতে শুরু করলো, মনে পড়েছে। আগেকার দিনে প্রায়শই রাজা রানীরা নিজেদের কোনো না কোনো দেব দেবীর সন্তান বা তাদের বংশজাত বলে উল্লেখ করতেন। এই জিনিস পুরো বিশ্বে সর্বত্রই হয়ে আসছে। নিজেদের নাম তাদের সাথে জুড়ে তারা ইতিহাসে অমর থাকতে চাইতো। কিন্তু উশারের রাজা আমেনহটপ খানিক আরো উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি চেয়েছিলেন তার নাম যেন ফারাওয়ের থেকেও বেশি হয়। রায়ের পুত্র বলে তিনি নিজেকেই ইষ্ট বানাতে চেয়েছিলেন। অবশ্য সেই স্বপ্ন তার পূরণ হয়নি। তবে কষ্ট লাগে তার এই উচ্চাকাঙ্ক্ষার জন্য অনেকগুলো নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল। কিরকম? বিড়ালের রক্তে উষারের সাদা বালি লালচে হয়ে গিয়েছিল। পুরো মিশর জুড়ে যেন ত্রাহি ত্রাহি রব। সবাই জানতো দেবীর প্রকোপ এলো বলে, তবে তারা মোটেও আশা করেনি এই প্রকোপ হবে এতখানি সর্বনাশা। সেই বছর উষারে বহুকাল পরে ফিরে আসে পঙ্গপালের দল। কি ভীষণ সেই ঝাঁক, যেন দূর থেকে মনে হয় শয়তানের সেনা আসছে উড়ে উড়ে। সংখ্যায় তারা ছিল কোটিতে কোটিতে। নিমেষে উষারের সমস্ত আনাজ তারা খেয়ে ফেলে। বহু প্রজা তাদের আনাজ বাঁচাতে গিয়ে প্রাণ হারায়, কিন্তু এতে রাজার দম্ভের উপর কোনো প্রভাব পড়ে না। সে তার সেনা লাগিয়ে মাঠের পর মাঠ আগুন লাগিয়ে দেয়। ফলে যেটুকু খাদ্য ছিল তাও জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বাপ রে, এ তো খুবই ভয়ঙ্কর কাণ্ড। শুধুমাত্র রাজার হঠকারিতার ফলে কতগুলো মানুষ অঘরে প্রাণ হারালো। এতেই আপনি মুষড়ে পড়লেন? তাহলে শুনুন বাকি কথা। এটা ছিল অভিশাপের প্রথম ধাপ। এরপর এলো বন্যা। নীল নদের প্রচন্ড স্রোতে ভেসে গেল সমগ্র উষার। সমস্ত মানুষ তলিয়ে গেল সেই করাল স্রোতের গহ্বরে। ইজিপ্টকে নীল নদের দান বলা হয়, কিন্তু বাস্তেটের উগ্রতার প্রতীক হিসেবে সেই সময় নীল নদ এসেছিল আমেনহটপকে শাস্তি দিতে। রাজা তার ঘর বাড়ি, লোক লস্কর, এমনকি তার প্রাণাধিক প্রিয় সন্তানদের হারায়। কিন্তু দেবীর মন হয়তো তখনও গলেনি। তাই সমগ্র শহরকে রসাতলে পাঠিয়েও তিনি রাজাকে মরতে দেননি। নীল নদের স্রোতে মৃতদেহের সারির মধ্যে একা জীবিত ছিলেন রাজা। তিনি জলে ভেসে ভেসে এসে উপস্থিত হন বুবাস্তিসে। তখন বুবাস্তিসের রাজা ছিলেন লাপিস কাতসার। কোনোভাবে গ্রামের মানুষদের কাছে তিনি যখন জানতে পারেন যে রাজা আমেনহটপ নদের তটে পড়ে আছেন, তিনি সেখানে ছুটে যান। কিন্তু যতক্ষণে তিনি সেখানে পৌঁছান ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রখর প্রতাপশালী রাজা আমেনহটপের শীর্ণ দেহটা লুটিয়ে পড়েছিল নদের বাড়ির উপর। রাজা লাপিস কাতসার কাছে এগিয়ে এলে তার চোখ গিয়ে আটকে যায় তটে পড়ে থাকা একটা শিলার উপর। সেখানে লেখা ছিল, আমি খুব বড় পাপী। নিজেকে ইষ্ট দেবতার পুত্র বানাতে গিয়ে আমি দেবী বাস্তেটকে রুষ্ট করেছি। তাকে আমি বহুভাবে অপমান করেছি। আসলে আমি ভুলে গিয়েছিলাম তিনি এপফিসের সংহারিণী। তার কাছে আমি এক নিতান্তই তুচ্ছ জীব। তবে আমার পাপের ফলে আমার সমগ্র প্রদেশ আজ নীলের গর্ভে। আমিও হয়তো বাঁচতাম না, তবে বেঁচে আছি কারণ দেবী হয়তো চেয়েছিলেন আমাকে শেষ শাস্তি দিতে। তার অনুচরের রক্তে আমার হাত ভিজেছে। তাই দেবীর শেষ অভিশাপে আমি হয়তো আগামী 9 জন্ম বিড়াল হয়ে জন্মাবো। আমার প্রাণ হয়তো আর বেশি নেই, তবে আমি নিশ্চিত এই জায়গা আসলে দেবীর জন্মভূমি। এই জায়গা আমার উদ্ধার ভূমি বুবাস্তিস। আমি অনুরোধ করছি আমার বন্ধু রাজা লাপিস কাতসারকে যেন সে আমার শবের যথাযথ সৎকার করে ও একটি পিরামিড নির্মাণ করে, যেখানে শুধুমাত্র বিড়ালদের মমি রাখা হবে। কারণ আগামী 9 জন্ম হয়তো আমি এটাই হতে চলেছি। ইতি, তোমার হতভাগ্য বন্ধু
আমেনাটোপ। বন্ধুর এই নিবেদন শুনে রাজা লাপিস কাজ্জা নির্মাণ করেন বিড়ালদের সৎকার ভূমি, আর তার নাম দেন আমেনাটোপের বিড়াল পিরামিড, যেখানে আছে অভিশপ্ত রাজা আমেনাটোপ ও তার সাথে কয়েকশো বিড়ালের মমি। কথা শেষ হতে দেখি রাদামেস শরবতের গ্লাসে কয়েকটা চুমুক দিয়ে রসিকতার সুরে বলে উঠল, যাবেন নাকি সেখানে? আমি খানিক হেসে রাদামেসের দিকে তাকিয়ে বললাম, এমন জিনিস কি না দেখে থাকা যায়? লতিফের সাথে আরো কিছু খোঁজ গল্প করে আমরা, অর্থাৎ রাদামেস আর আমি, ঠিক করলাম বুবাস্তিসের আমেনহটেপ বিড়াল পিরামিড দেখতে যাব। তবে তার আগে ঠিক করি সেখানে বাজারে গিয়ে একটা কালো মরমরের বিড়ালের মূর্তি কিনে ফেলতে হবে। রাদামেসের বন্ধুটি একজন খুবই বিনয়ী মানুষ ছিলেন। তিনি আমাদের সেখান থেকে যাওয়ার পূর্বে কিছু খেজুর ও মোরব্বা সাথে দিয়ে দেন। আমি আর রাদামেস সেগুলো নিয়ে তার কাছ থেকে বিদায় নিলাম ও পুনরায় নিজেদের যাত্রা শুরু করলাম। লতিফের রেস্টুরেন্টটা ছিল আল আশরাফ হাইওয়ের কাছে। প্রায় বিকেল হয়ে গিয়েছে দেখে রাদামেস খানিক জোরে গাড়িটা ছুটিয়ে নিয়ে চলল হাইওয়ের দিকে। তবে হাইওয়েতে উঠে আমি বিশেষ কিছুই পরিবর্তন দেখলাম না। সেখানেও সেই সুদূর প্রসারী ধুধু বালির ময়দান ও তার মাঝে ইতস্তত বিক্ষিপ্ত কিছু বাড়ি। কয়েকটি ছোট শিশু রোদের দাবদাহ খানিক কমতে বাইরে বেরিয়ে খেলছে। আমি উদাসভাবে রোদ চকচকে বালির মাঠটার দিকে তাকিয়েছিলাম। এমন সময় ট্যাক্সির ভিতরে রেডিওটা বেজে উঠল। তাতে শুনতে পেলাম একটা অ্যারাবিক গান হচ্ছে। গানের কোনো শব্দ আমি বুঝলাম না। গানটার সুর আমার যাত্রাপথের একঘেয়েমিটা অনেকাংশে কমিয়ে দিয়েছিল। আমি নিজের মনেই গানটা গুনগুন করছিলাম। তবে ওই মিনিট 2 হবে। হঠাৎ দেখি গানটা থেমে গিয়ে কোন একটা কথা হতে শুরু করেছে। আমি রাদামেসের দিকে চোখ ফেরাতেই দেখি তার মাথায় চিন্তার ভাঁজ দেখা দিয়েছে, সাথে সাথে জমেছে বিন্দু বিন্দু ঘাম। আমি কিছু বুঝতে না পেরে বললাম, কি হয়েছে রাদামেস, কোনো সমস্যা? হ্যাঁ স্যার, এই কয়েক মাস হলো এখানে এক ধরনের অসামাজিক কার্যকলাপ শুরু হয়েছে। কিরকম? রাদামেস একটু চুপ করে থেকে বলল, ইজিপ্ট আসলে পৌরাণিক জিনিসে পরিপূর্ণ এক জায়গা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে আসে সেসব পৌরাণিক জিনিস দেখতে। কেউ আসে শুধুই দেখতে, কেউ বা নিজের রিসার্চের জন্য এইসব জায়গায় পাড়ি দেয়। তবে এই বলে একটু চুপ করে সে রেডিওতে বাকি কথাগুলো শুনতে থাকে। তারপর কথা শেষ হলে সে পুনরায় আরবিক গানটা বাজিয়ে বলে ওঠে, তবে গত 2 মাস এখানে কিছু অসামাজিক লোক টুরিস্ট সেজে সেই সব দুষ্প্রাপ্য জিনিস হাতাতে শুরু করেছে। তারা ইতিপূর্বে কায়রো মিউজিয়াম থেকে রাজা দ্বাদশ নেফরুদার সোনার ছড়ি, আলেকজান্ড্রিয়া থেকে অসিরিসের এক পিরামিড থেকে দেবতাকে উৎসর্গীকৃত থালা বাসন ও আল বাসরের পুরনো এক জিনিসের দোকান লুট করেছে। তাই রেডিও থেকে সেই বিষয়ে সতর্কতা জানানো হচ্ছে। আপনি বরং এক কাজ করুন স্যার, নিজের ভিসা ও পাসপোর্ট হাতের কাছে নিয়ে রাখুন। পুলিশের হয়তো চেকিং হতে পারে, কারণ ইজিপ্টের পৌরাণিক জিনিস চুরি করতে চাইলে তাদের নিশানায় বুবাস্তিস বাদ যাবে না। রাদামেসের কথায় আমি খানিকটা চিন্তিত হয়ে উঠেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে কি বুবাস্তিস যাওয়াটা এখন ঠিক নয় বলছেন? কারণ আমি তো বাইরের দেশের মানুষ, বেকার বিদেশবিমুখী জায়গায় এসে আবার পুলিশ কাছারি ঝামেলাতে নিজেকে জড়াতে চাই না। আমাকে বরং আপনি কায়রোয় ফিরিয়ে নিয়ে চলুন। এই কথাটি বলার পর সংকেত আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তারপর করুণভাবে বলে উঠল, আমার ভুলের সূত্রপাত এখানেই। আমি আর 14 দিন 2 চোখের পাতা এক করতে পারিনি, শুধু এই একটা সিদ্ধান্তের জন্য। তাও নিজেকে বারবার প্রশ্ন করি আজও, যে কেন কেন সেদিন এই সিদ্ধান্তে নিজেকে অবিচল রাখতে পারলাম না। কেন কেন? হিংস্র হায়নার মতো সে তখন ছটফট করে উঠল। নিজের পূর্বে ঘটে যাওয়া ভুলটাকে ভেবে সে তার পাজামাটা চেপে ধরল, আর সঙ্গে সঙ্গে ওর সাদা পাজামা হয়ে উঠল লাল। আমি রেড়ে করে উঠলাম, বললাম, এ কি করছিস তুই? হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, যা হয়ে গেছে ঠিক আছে, কিন্তু এভাবে নিজেকে খামচে আঘাত করে যন্ত্রণা ছাড়া আর কি পাবি তুই? আমার কথার উত্তরে সে শুধু একবার নীরস হাসি হাসল। আমি এখনো বুঝতে পারছি না আসল সমস্যাটা কোথায়। তুই আমাকে বাকি কথাগুলো বলতো।
আমার সমস্যা হলো আমার ভুল সিদ্ধান্ত। আমি সারা জীবন শুধু একের পর এক ভুল সিদ্ধান্তই নিয়ে গেছি। এখন সেসব ভেবে কষ্ট পাওয়া বৃথা। তার চেয়ে আমাকে বল তুই সেখানে গিয়ে কি সমস্যায় পড়লি। সংকেত খানিকক্ষণ নিচের দিকে তাকিয়ে বলল, ঠিক, তোকে সব বলে যাব ভাই, না হলে যে আমার শান্তি নেই। আবার আজে বাজে কথা। সংকেত একটু হেসে তার অসমাপ্ত কথা বলতে শুরু করলো। বিপদে পড়ার সময় দেখবি একটা পূর্বাভাস পাওয়া যায়। আমিও সেই পূর্বাভাসই পেয়েছিলাম, তবে অধিকাংশ মানুষের মতোই সেই আভাসকে আমি তোয়াক্কা করিনি। আল আশরাফ হাইওয়ে ধরে প্রায় 1.25 ঘন্টার রাস্তা ছিল। মাঝে মাঝে দু একটা করে জনবসতি, আর অধিকাংশ ক্ষেত্রেই ধুধু বালির মাঠ, যার কোনো শেষ নেই। এমনি করে আমরা যখন বুবাস্তিসে এসে পৌঁছই তখন প্রায় বিকেলের মধ্যভাগ। সময় খুব বেশি ব্যয় না করে রাদামেস আমাকে নিয়ে গেল সেখানকার মার্কেটে, যেখানে পৌঁছে আমি খানিকটা স্বস্তি পেয়েছিলাম। সেখানে মানুষের কোলাহল ও বিভিন্ন রকমারি জিনিসে আমার চোখ কেমন ধাঁধিয়ে গিয়েছিল। আমি গাড়ি থেকে বেরোতেই দেখি একজন আমার কাছে এসে অ্যারাবিকে কিছু বলছে ও ইশারা করছে তার থেকে রুমাল কেনার জন্য। আমি শত চেষ্টা করেও তাকে না বলতে না পেরে অগত্যা একটা রুমাল কিনলাম। ততক্ষণে রাস্তার ওপার থেকে শুনতে পেলাম রাদামেস আমাকেই ডাকছে। আমি তার কাছে এগিয়ে যেতেই সে বলল, এখানে বেশি এক জায়গায় দাঁড়াবেন না, এই মার্কেটে পকেট মারদের খুব বেশি উৎপাদ। সে বলল, চলুন, আপনার জন্য একটা বাস্কেটের মূর্তি কিনে আমাদের পিরামিড দেখতে যেতে হবে। আমি কথা না বাড়িয়ে রাদামেসকে অনুসরণ করলাম। তবে এত বিচিত্র বাজার আমি ইতিপূর্বে দেখিনি। বাজারটি জাগাজিগের বাস্তার মার্কেট নামেই খ্যাত। জাগাজিগের প্রশাসনিক দফতরের দিকে যে রাস্তাটা চলে যায় তার দুপাশে পরিকল্পনাহীনভাবেই গড়ে উঠেছে। সেই কারণেই এর বিচিত্রতা আরও সুন্দর। ভিন্ন ভিন্ন রকমারি জিনিসের দোকান, তার মধ্যে কথাবার্তা ও মাঝে মাঝে গাড়ি ঘোড়ার শব্দে এই বালিয়াড়িটা প্রাণবন্ত হয়ে উঠেছে। রাদামেস এদিক সেদিক অলিতে গলিতে দ্রুত পা চালিয়ে আমাকে নিয়ে উপস্থিত হলো একটি দোকানের সামনে। কি অপূর্ব ছিল সেই দোকানের কারুকার্য, তা হয়তো আমি তোকে ভাষায় প্রকাশ করতে পারবো না। দোকানের সামনে দাঁড়াতেই সেই দোকানের মালিক আমাদের দেখে অভিবাদন জানালেন। আমরাও তার অভিবাদনের প্রত্যুত্তর করলাম। জনৈক ভদ্রলোকটি ছিলেন একজন মধ্য আফ্রিকান। আমাদের সাথে করমর্দন করলেন। তারপর রাদামেসের সাথে আরবিতে কিছু কথা বললেন। তারপর রাদামেস বলে উঠল, স্যার, এর নাম আবু ইব্রাহিম। বাস্তার মার্কেটে এর দোকান বহুদিনের। রাদামেসের কথা শেষ হওয়ার আগেই আবু পরিষ্কার ইংরেজিতে আমায় স্বাগত জানালো। সে ইতিপূর্বে রাদামেসের কাছে জানতে পেরেছে যে আমি একটি বিড়াল মূর্তি কিনতে এসেছি। তাহলে বলুন, আপনি কেমন মূর্তি নেবেন? আমি খানিক চিন্তা করে বললাম, একটু ভালো দেখেই দেখান। ওই কি যেন, হ্যাঁ, কালো মার্বেল পাথরের বিড়াল মূর্তি দেখাবেন। আমার উত্তরে আবু মুচকি হেসে বলল, না, মানে দেবী বাস্তেটের অনেক রূপ আছে তো। কোনো মূর্তি দেবীর উগ্রতার, কোনোটা শান্ত, কোনোটা আবার তার অনুচরদের সাথে ক্রীড়ারত অবস্থায়, কোনোটা আবার... আরে থাক থাক, আমি আসলে কিছুই জানি না এই ব্যাপারে। আপনার যেটা ঠিক মনে হয় একটা কিছু দিয়ে দিন না। আমার উত্তরে আবু খানিকটা দ্বিধাগ্রস্ত হলো। আমি আপনাকে যা খুশি একটা মূর্তি দিতে পারবো না। দেবীর ভিন্ন মূর্তির ভিন্ন শর্ত আছে। আমি পড়লাম মহাসংকটে। রাদামেসের দিকে তাকাতে দেখি সেও আমার মতোই হতবাক। মানে বাস্তেটের মূর্তি শুধু যা হোক কিনে নিলেই হয় না। সঠিক মূর্তিতে সমস্যা নিবারণ হয় এবং ভিন্ন মূর্তিতে সমস্যা সৃষ্টি। ইতিপূর্বে আমার জীবনে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, তাই আর নতুন কোনো সমস্যা সৃষ্টি আমি করতে চাই না। অতএব আমি মনে মনে এই মূর্তি কেনার ইচ্ছে ত্যাগ করলাম। দোকান থেকে রাদামেসকে নিয়ে বেরিয়ে এসে আমি বললাম, ছাড়ো, তার চেয়ে বরং আমেনহোটেপের বিড়াল পিরামিড দেখে আসি, কি বলো? আমার প্রস্তাবে সহমত হয়ে সে আমাকে নিয়ে ট্যাক্সির দিকে এগিয়ে চলল। রাদামেস অনেক কষ্টে ভিড় কাটিয়ে ট্যাক্সি স্টিয়ারিং ঘোরালো, আর বাস্তার মার্কেট ছাড়িয়ে আমাদের গাড়ি ছুটে চলল বুবাস্তিসের বিড়াল পিরামিডের দিকে। আমি প্রথমে এই জায়গায় আসতে চেয়েছিলাম দেবীর ব্যাপারে আরও বেশি করে জানতে, কিন্তু ক্রমশ আমার ধ্যান জ্ঞান গিয়ে কেন্দ্রীভূত হয় রাজা অষ্টম আমেনহোটেপের অভিশপ্ত জীবনকে জানার ব্যাপারে।
এক রাশ উত্তেজনায় আমার তখন অ্যাড্রিনালিন হ্রাস হচ্ছিল। আমি রাজার কুকীর্তির কথা আগেই সব শুনেছি, তবে এবার তার সচক্ষে দেখার সুযোগ হচ্ছিল। গাড়ির দ্রুততাকে ছাপিয়ে যাচ্ছিল আমার উত্তেজনা। সেই পিরামিডকে দেখার জন্য আমার আর তর যেন সয় না। অগত্যা রাদামেসকে বলে উঠলাম, আর আর কত দূর? চলে এসেছি স্যার, আল বুরাকির মোড় থেকে মিনিট 60 রাস্তা। ওই যে দূরে একটা স্ট্যাচু দেখছেন, ওটাই হলো আল বুরাকের চৌমাথা। আমি ভ্রুকুটি করে দেখার চেষ্টা করলাম, তবে রাদামেসের বয়স আমার থেকে 1.5 গুণ হলেও দূরদৃষ্টিতে সে আমার থেকে অনেক এগিয়ে, তা আমি ভালো মতোই বুঝতে পারলাম। তাই কিছু বুঝতে না পেরেও একটা সন্তোষজনক শব্দ বের করে আমি চুপ করে রইলাম। জায়গাজিগের বেশিরভাগ জায়গায় মরুভূমি, তাই আমি গাড়ির জানলার ওপারে তেমন কিছুই বিভিন্নতা দেখতে পাচ্ছিলাম না, শুধু বালি আর বালি। বিকেলের হালকা বাতাসে সেগুলো যেন এক জায়গা থেকে উড়ে অন্য জায়গায় গিয়ে স্তূপের সৃষ্টি করছে। আমি একঘেয়ে দৃশ্য দেখে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই নিজের মনেই রেডিওতে কিছুক্ষণ আগে শোনা অ্যারাবিক গানটা গুনগুন করছিলাম, যদিও শব্দগুলো ছিল নিছকই আমার তৈরি। আমি যখন আমার সেই আধো আরবি হিন্দি গানটা শেষ করে ফেলেছি, এমন সময় আমাদের গাড়ি এসে থামল। আমি গাড়ি থেকে বেরিয়ে এলাম আর বাকরুদ্ধ হলাম। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমি তখন দাঁড়িয়ে আছি আমেনহোটেপের অভিশপ্ত পিরামিডের কাছে। পিরামিডের কথা বলার সময় সংকেতের চোখ দুটোতে যেন ঝিলিক খেলে গেল। আমি বললাম, কি দেখলি? কেমন ছিল সেই পিরামিড? সংকেত একটা ঢোক গিলে কাঁপা কাঁপা স্বরে বলল, দেবী বেস্টেটের কারাগার। এমন জিনিস আমি আগে কোনোদিন দেখিনি বলাটা ভুল। এমন জিনিস আমি আজ অবধি ইতিহাসে কোনোদিন পড়িনি। সুবিশাল সেই পিরামিড ঘন কালো পাথর দিয়ে তৈরি, যার চারিদিকে রয়েছে 4টে স্তম্ভ এবং পিরামিডের সম্মুখে একটি বিশাল গোলাকার মূর্তি, যার ব্যাপারে আমি এতক্ষণ ধরে শুনে আসছিলাম। এ ছিল তার মূর্তি, দেবী বেস্টেটের মূর্তি, যেখানে দেবীর কোলে ক্রীড়ারত অবস্থায় রয়েছে ছোট ছোট কয়েকশো বিড়াল। সংকেতের বর্ণনা শুনে আমার মনে হলো আমি নিজের কল্পনায় ক্ষণিকের জন্য সেই পিরামিডের সামনে দাঁড়িয়ে। বললাম, তারপর? আমি সময় ব্যয় না করে দ্রুত এগিয়ে গেলাম পিরামিডের দিকে, কিন্তু যতই কাছে যাই কেমন যেন মনে হয় আমার অবচেতন মন আমাকে বারবার বিপদের আভাস দিচ্ছে। কিন্তু আমি যে তখন মোহিত হয়ে গিয়েছি। দেবীর উগ্রতার সতর্ক বাণীর পরোয়া না করে আমি তখন একবারের জন্য আমেনহোটেপের মমিটা দেখতে চাই। সাথে ওর পুনর্জন্মের বিড়াল রূপ যে কেমন ভাবে রাখা আছে সেটা আমি নিজের চোখে দেখতে ব্যাকুল। আমি তখন নিজের বিবেক বোধটা হারিয়ে ফেলেছিলাম ভাই। আমি সামনে এগিয়ে যেতেই আমাকে বাধা দেয় 2 জন দ্বাররক্ষী। সংকেতের চঞ্চলতা আমাকে আরো বেশি করে রোমাঞ্চিত করছিল। আমি ওকে বললাম, বাধা দেয় কিন্তু কেন? ওই পিরামিড আসলে সরকারিভাবে প্রবেশ নিষিদ্ধ, তবে অন্য সময় নাকি পিরামিডের ওপরের একটা কক্ষে যাওয়া যায়, কিন্তু সেদিন যাইনি মানে? ওদিন কি হয়েছিল? তোকে বললাম না, গাড়িতে আসার সময় আমরা একটা খবর নিয়ে খুব চিন্তিত ছিলাম। হ্যাঁ, কি যেন একটা অসামাজিক গোষ্ঠী কিছু পুরনো জিনিস চুরি করছিল ইজিপ্টের সব প্রমুখ শহরে। ঠিক। তবে আমাদের আসার কিছু পূর্বেই তারা তাদের পরবর্তী চুরিটি করেছিল, আর সেটা ছিল এই আমেনহোটেপের পিরামিডের কিছু বহুমূল্য জিনিস। আমি চমকে উঠলাম, বললাম, কি বলছিস? সংকেত আমার উত্তেজনা থামিয়ে বলল, আমার অবস্থাটা ঠিক তোর মতোই হয়েছিল। যে জিনিস সচক্ষে দেখার অভিপ্রায় নিয়ে আমি এসেছি এত কষ্ট সহ্য করে, তার দেখা হয়নি। সেখানে পুলিশ ততক্ষণে সেই জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছে। অসময়ে আমার মতো একজন ভিনদেশি ট্যুরিস্ট দেখে তারা আমাকে প্রথমে সন্দেহ করে, কিন্তু রাদামেস তাদের বুঝিয়ে বলতে আমাকে তারা ছেড়ে দেয়। কিন্তু এতে করে আমার মনের ব্যথা মোটেও কমেনি। আমি উদাসভাবে সেই কালো পিরামিডটার দিকে তাকিয়েছিলাম বহুক্ষণ। বিকেলের পড়ন্ত সূর্যের শেষ আলোয় আমি দেখলাম লাল হয়ে গেছে আকাশটা, সাথে হঠাৎ করে যেন বায়ুপ্রবাহ ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি কিছু ভেবে ওঠার আগেই রাদামেস আমাকে বলল, স্যার, আমাদের আর দেরি করা ঠিক হবে না, জলদি চলুন, মনে হচ্ছে ঝড় আসতে পারে।
আমাদের অন্ততপক্ষে আজকে আল আশরাফ হাইওয়েতে পৌঁছতেই হবে, না হলে খুব বিপদে পড়ব। এখানে কাছাকাছি কোনো জনবসতি নেই, এই জায়গাটা অভিশপ্ত। আমি রাদামেসের কথায় কোনো প্রশ্ন করলাম না, তবে মুখ ঘুরিয়ে গাড়ির দিকে যখন হেঁটে যাচ্ছি অমনি আমার চোখে একটা চকচকে নীল আলো ধরা দিল। আমি নিমেষের জন্য শিউরে উঠি সেই আলোর ঝলকানিতে। বিকেলের ক্ষীণ আলো দ্রুত আরো ক্ষীণ হয়ে আসছে। এমন সময় এইরকম একটা আলোর ঝলকানি দেখে আমি সেদিকে এগিয়ে গেলাম। পিছনে শুনতে পেলাম পুলিশের বাহিনী ঝড়ের পূর্বাভাস পেয়ে সেখান থেকে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে। আমি একবার ভাবলাম তাড়াতাড়ি গাড়িতে গিয়ে চেপে বসি, কিন্তু সেই আলোটা যেন আমাকে তখন সম্মোহিত করে যাচ্ছে। আমি কারোর কথা পরোয়া না করে ছুটে চললাম সেদিকে। পিছনে রাদামেস তখন আমার কাণ্ড দেখে হতভম্ব, তবে তাকে আমার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। জানিস তো, সেই নীল আলোর উৎস খুব সামনেই ছিল। হাইওয়ের বাঁ পাশে একটা বালির স্তূপের থেকেই সেটা বেরোচ্ছিল। আমি জলদি করে সেটা খুঁড়তেই সেখান থেকে বেরিয়ে এলো একটা ভাঙা নুড়ি। সেটার বর্ণ ছিল হলুদ। আমি অবাক হয়ে সেটার দিকে তাকিয়েছিলাম। মনে মনে ভাবলাম, এটা কি? আর নীল আলোটা যদি এটার থেকেই বেরোচ্ছিল, তাহলে সেটা আসছিল কোত্থেকে? আমার চমক ভাঙল রাদামেসের জোরালো কণ্ঠে, আর তার ডাকে সাড়া দিয়ে আমি দ্রুত গাড়িতে চেপে বসলাম। এক মুহূর্তের জন্য পিরামিডের দিকে তাকাতেই কেমন যেন বুকটা কেঁপে উঠল। আমি দেখলাম দেবীর বিশাল আকার মূর্তির মাথায় এসে জমেছে ঘন কালো মেঘ, সাথে শুরু হয়েছে ইজিপ্টের বালু ঝড়। গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে রাদামেস জোরে গাড়ি চালাতে শুরু করলে আমি পিছন ফিরে চেয়ে দেখলাম দেবীর কালো মরমরের মূর্তিটা যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। মনে মনে একটা আতঙ্কের সঞ্চার হলো। ফিস ফিস করে বলে উঠলাম, দেবী কি ক্রুদ্ধ হয়েছেন? এত তীব্র ঝড়, সাথে তুমুল বজ্রপাত, আমি কি সেখানকার লোকেরাও বহুকাল দেখেনি। স্বয়ং ইন্দ্রদেব যেন দুষ্টের দমনের জন্য হাতে তুলে নিয়েছেন দধিচির হাড়। বজ্রপাতের গুরুগম্ভীর শব্দটা খোলা বালুর প্রান্তরে বারংবার প্রতিধ্বনিত হচ্ছিল, সাথে ইজিপ্টের বালু প্রান্তরের সব বালি যেন চক্রাকারে এক মারণ ঘূর্ণিতে রূপান্তরিত হচ্ছে। আমি ঈশ্বরকে স্মরণ করছিলাম। তখনই মিনমিনে গলায় যে রাদামেস আল্লাহকে ডাকছে তা আমার শ্রুতির অগোচর হলো না। একবারের জন্য ওর হাতের দিকে নজর যেতে দেখলাম এই প্রথম রাদামেসের হাত কাঁপছে। সে তার প্রার্থনা শেষ করে রেডিওটা খুব জোরে চালিয়ে দিল, যাতে বাজ পড়ার আওয়াজ থেকে খানিকটা তো রক্ষা পাওয়া যায়। আমি বললাম, কি ভীষণ এই ঝড়? আমার প্রশ্নের উত্তরে রাদামেস বলল, এই জিনিস শুধুই ঝড় নয়, কিয়ামত আছে। এর কথা আমি আগেও শুনেছি। কিরকম? ওই লোকগুলো ভুল জিনিসে হাত দিয়েছে। আমিন হাটপের পিরামিডে ওদের আসা উচিত হয়নি। ওরা দেবীর শর্ত ভেঙেছে। এবার ওরাও রাজার মতো অভিশপ্ত জীবন কাটাবে। আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। ওর কোনো কথাই আমার মাথায় ঢুকছিল না। লতিফ তো বলল রাজার জীবন অভিশপ্ত ছিল। রাদামেসের হাত তখন থরথর করে কাঁপছে। এমন সময় আমাদের গাড়ির খুব সামনে একটা বাজ পড়ল। আমরা দুজনেই চমকে উঠলাম। বাজের প্রাণঘাতী শব্দে আমার শরীর পুরো যেন আপাদমস্তক কেঁপে উঠল। গাড়ির ভিতরের মিররে চোখ যেতেই দেখি রাদামেসের চোখ অশ্রু সজল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? লাতিফ আপনাকে যা বলেছে তা তো শুধু অর্ধেক, বাকি অর্ধেক আমি আপনাকে বলছি। কারণ এই অভিশাপ শুধু রাজা পায়নি, পেয়েছে রাজার উত্তরাধিকারীরাও। বিস্ময়ে বিস্ফারিত চোখে আমি তার দিকে চেয়ে রইলাম। আমিন হটপের মৃত্যুর সময় বলে গিয়েছিল তার পরবর্তী 9 জন্ম হবে বিরাট রূপে। বাস্তেটের উগ্রতার তেজ যে কি তার বর্ণনা আপনি লাতিফের কাছে শুনেছেন, তাই সে কথা বলার আর প্রয়োজন রাখেন। কিন্তু দেবীর অভিশাপ এতে করে শেষ হয়। এই পিরামিড আসলে সেই সময় বুবাসিসের সমস্ত বিড়ালদের সমাধিস্থল। কারণ আমিন হটপ তার শেষ সময় এটুকু বলেছিলেন যে পরবর্তী ক্ষেত্রে তিনি বিরাট রূপে জন্ম নেবেন ও তার সৎকারও যেন রাজার মতোই করা হয়। সেজন্য আনুমানিক কয়েক হাজার বিড়ালকে এই জায়গায় সমাধি দেওয়া হয়েছে। দেবী বাস্তেট একদিকে যেমন অন্ধকারের সংহারিণী, অন্যদিকে তিনি স্বয়ং ক্রোধের অপর নাম। একবার তাকে ক্রোধান্বিত করলে সে মানুষ হোক কি পশু, দেব হোক কি শয়তান, কেউ পার পায় না। তাই বুবাসিস প্রদেশের রাজা লাফিস কাতুজার তার রাজগণককে দিয়ে গণনা করান
যে তার বন্ধুর মৃত্যুর পরবর্তী জীবন কেমন হবে। তবে গণনার পরে যে ফলাফল বের হয় তাতে বুবাস্তিসের নতুন করে সমস্যার সৃষ্টি হয়। আমি রাদামেসকে বললাম, কি ছিল গণনার ফলাফল? দেবীকে স্পর্ধা দেখানো যে তিনি মোটেই ভালোভাবে নেননি তা বেশ ভালো বুঝতে পেরেছিল রাজগণক আর্কেবি। গণনা কুণ্ডলিতে নিজের গণনা দেখে সে পুরোদস্তুর কেঁপে গিয়েছিল, কারণ ফলাফল ছিল একটা যুগান্তব্যাপী অভিশাপ। যে অভিশাপে আমেনহটপ ঠিক ততদিন মুক্তি পাবে না যতদিন তার বিড়াল সমাধির কোনো চুরি বা অবমাননা না হচ্ছে। কিন্তু সেটাই আজ হলো। এই লোকগুলো 1 শতাব্দী প্রাচীন অভিশাপ থেকে রাজাকে মুক্তি দিল। আমি বললাম, কিন্তু এতে খারাপের কি আছে? খারাপ এটাই যে এবার তারা এই বাপের ভার বইবে, আর পরবর্তী 9 জন্ম বিড়াল হয়ে জন্মাবে। রাদামেসের কথার মধ্যে একটা বিশ্বাসের কাঠিন্য ছিল যা আমাকে ভাবতে বাধ্য করছিল। আমরা বাকি রাস্তা আর একটাও কথা বলিনি। তবে যত বেশি করে আমরা কায়রোর দিকে এগোচ্ছিলাম, আশ্চর্যভাবে ঝড়ের তীব্রতা ততই কমে আসছিল। এ যেন রূপকথায় বর্ণিত দেবীর রোষ প্রকাশ, যা আজ থেকে কয়েক হাজার বছর আগে বুবাস্তিস দেখেছিল। কায়রোতে যেদিন পৌঁছই সেদিন রাতেই আমার দেশে ফেরার ফ্লাইট। ইজিপ্ট ভ্রমণের এই শেষ কটা দিন যে এতটা রোমাঞ্চকরভাবে শেষ হবে তা আমি কল্পনাও করতে পারিনি। হোটেলে ফিরে রাদামেসকে বিদায় জানালাম। তবে ফিরে এসেও মন কেন জানি চঞ্চল হয়ে আছে। পুরোটা দিন আর কিচ্ছু মুখে তুলতে পারলাম না। বেশ খানিকক্ষণ বিছানায় শরীরটাকে এলিয়ে দিলাম। স্মৃতিতে নিজের পুরো যাত্রাটা একবার প্রথম থেকে মনে করছিলাম। কিন্তু কায়রোর অপরূপ নগর, গিজার পিরামিড কিংবা গ্রেট ফিনিক্সের মূর্তি আমার মনে ধরা দিল না। শুধু বারবার স্মৃতিচারণায় ধরা দিচ্ছিল আমেনহোটেপের কালো পিরামিডটা। ওই অভিশপ্ত পিরামিড আমার সমগ্র যাত্রাপথে দেখা আশ্চর্য বস্তুগুলোকে ছাপিয়ে গিয়েছিল। আমি যত না চাই ততই সেই একই দৃশ্য আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। মনটাকে অন্যদিকে ঘোরাবার জন্য টিভিটা অন করলাম, কিন্তু বেশিরভাগ চ্যানেল ছিল আরবিক, তাই একের পর এক চ্যানেল চেঞ্জ করে চলেছি। এমন সময় একটা ইংলিশ নিউজ চ্যানেলে একটা খবর দেখে আমার অলস মস্তিষ্ক নিমেষে সজাগ হয়ে উঠল। ব্রেকিং নিউজে বারবার বলা হচ্ছে ইজিপ্টে দুষ্প্রাপ্য জিনিস চুরির অপরাধে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে একজন মহিলা যিনি মরক্কোর নাগরিক। এই দুষ্কৃতীরা বিভিন্ন স্থানে গিয়ে বহু মানুষদের ঠকিয়ে বেশ কিছু অমূল্য জিনিস চুরি করেছিল। এরা 3 জনই এখন আলেকজান্দ্রিয়ার পুলিশ কাস্টাডিতে। তবে বুবাস্তিসের আমেনহোটেপ পিরামিডের চুরির সাথে এর কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। খবরটা শুনে আমার খানিকটা অদ্ভুত লাগলো। কেন জানি না মরক্কোর মহিলা কথাটা শুনতেই একটু খটকা লাগছিল। আমি সংকেতকে বললাম, তুই কি সেই ট্যারট কার্ড দেখানো মহিলাটির সাথে যুক্ত থাকার কথা ভাবছিলি? আমার জানা নেই, তবে আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন এই সব ঘটনাকে এক যোগসূত্রে বাঁধছিল। কিন্তু এসব নিছক আমার কল্পনা ছাড়া আর কিছুই ছিল না। আমি পরে খানিকটা আশ্বস্ত হলাম। ভাবলাম, যাক, অভিশপ্ত জিনিসগুলো যদি উদ্ধার হয় তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এসব অন্ধবিশ্বাস বলে মনে হলেও আমি মন থেকে মোটেও চাই না যে ইতিহাসে হারিয়ে যাওয়া সেই প্রাচীন অভিশাপ কারোকে স্পর্শ করুক। আমি সংকেতের কথার সাথে সহমত প্রকাশ করলাম। সে বলে চলে গেল। হাতে বেশ খানিকটা সময় নিয়ে আমি বিকেল খানিকটা গড়াতেই বিমানবন্দরের দিকে রওনা দিলাম। তবে কেন জানি না একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল আমার মনের মধ্যে। ভালো না মন্দ তা ঠিক বলতে পারবো না। বিমানবন্দরে পৌঁছে দেখি আমার ফ্লাইট প্রায় ঘন্টা দেড়েক পরে। অগত্যা সেখানে ক্যাফেটেরিয়াতে বসে খানিকটা সময় আমি কাটালাম। তারপর যখন সময় হলো দ্রুত পা বাড়ালাম ফ্লাইট ধরার জন্য। তবে কায়রো থেকে কলকাতার দূরত্ব প্রায় 16 ঘন্টার। এত সময় কিভাবে কাটাবো এই ভেবে F9 কক্ষের সামনে একটা ম্যাগাজিনের দোকানে 2টো ম্যাগাজিন আর একটা দ্য ফ্যারাও পেপার কিনে নিলাম। সময় মতো
ফ্লাইটে বিমান উড্ডয়ন পূর্ববর্তী ঘোষণা শুরু হতে আমি সিট বেল্ট বেঁধে নিজের চোখ বন্ধ করলাম, আর একবার ঝাঁকুনি দিয়ে বিমান রানওয়েতে নিজের যাত্রা শুরু করলো। সাথে সাথে আমি একটা হাঁফ ছাড়লাম। সংকেতের কথার মাঝে আমি বলে উঠলাম, তার মানে তোর আসল সমস্যাটা হলো এই অভিশপ্ত পিরামিডটাই তুই মমিটা দেখতে পাসনি, তাই তো? সংকেত আমার দিকে একদৃষ্টে তাকিয়ে বলল, না, সেটা মোটেই কোনো সমস্যা নয়। আমি অবশ্যই যা দেখেছি সব বাইরে থেকে। তবে ঢুকতে না পারলেও ওই অভিশাপটাকে আমি নিজে হাতে করে কুড়িয়ে এনেছি। আমি ওর কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। উত্তেজিত হয়ে বললাম, মানে? সংকেত একবার ম্লান হাসি হেসে বলল, দারিফা 13 কার্ডের গণনা ভুল হয়নি। আমি অভিশাপ মুক্তির উপায় জানতে গিয়ে অভিশপ্ত হয়েছি। আমি বেশ বিস্ময়ের সাথে বললাম, কিন্তু কিভাবে? তোর সামনে যে পেপারটা আছে সেটা তারিখটা একবার দেখ। আমি পেপারটা আগেই দেখেছিলাম। বললাম, 12ই মার্চ কেন? তবে মুহূর্তের মধ্যে আমার মাথায় কোনো এক কারণে বুদ্ধিটা ঝিলিক দিয়ে উঠল। বুঝতে পারলাম পেপারটা আজ থেকে 15 দিন আগে। আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, এটা কি তোর ফিরে আসার দিনের হাতে থাকা পেপারটা? সংকেত আমার প্রশ্নে মাথা নামিয়ে দুবার ঝাঁকালো। আমি উত্তেজিত হয়ে বললাম, তার মানে তো একটাই দাঁড়ায়, তোর অজান্তে তোলা নুড়িটাই কি আসলে আমেনহোটেপের অভিশপ্ত বিড়াল মমির চক্ষুরত্ন? সংকেতের চোখ দুটো তখন ছলছল করে উঠেছে। সে বলল, প্লেন টেক অফ করার বহু পরে আমি পেপারটা খুলে বসি, আর খুলতেই আমার সামনের পাতার খবরটায় আমার চোখ আটকে যায়। আমি তখনও ক্যাটসাই কি জিনিস তাও জানি না, সেই কারণে আমি প্রথমে তা বুঝতেও পারিনি। কিন্তু খবরটা খুঁটিয়ে পড়তেই আমার পুরো শরীরটা কেমন ভয়ে কেঁপে ওঠে। যে জিনিসের বর্ণনা তাতে ছিল সেটা আমি স্পষ্ট বুঝতে পারি যে সেই দুষ্প্রাপ্য বহুমূল্য রত্নটাকে আমি হয়তো অজান্তেই কুড়িয়ে এনেছি। আমি তৎক্ষণাৎ নিজের জ্যাকেটের বাঁ পকেটে হাত ঢুকিয়ে সেই নুড়িটাকে বার করি, আর সেদিকে তাকাতেই আমার সমগ্র শরীরে কেমন যেন একটা বিদ্যুৎ খেলে যায়। আমার স্পষ্ট মনে ছিল যখন আমি নুড়িটাকে তুলেছিলাম তখন ওর রং ছিল হলুদ, কিন্তু আজ সেটাকে হাতে নিতে দেখি সেটার রং বদলেছে, আর আমার জ্যাকেটের সাথে মানানসইভাবে সেটা কোনো অলীক শক্তির বলে হয়ে উঠেছে সাদা। আমি আপাদো মস্তক শিউরে উঠলাম। আমার যে কোনো একটা অসুবিধে হয়েছে সেটা একজন বিমান সেবিকার নজর এড়ায়নি। তিনি তৎক্ষণাৎ এসে আমার কাছে অসুবিধের কথা জানতে চাইলেন। আমি নির্বাক হয়ে যাই। পরে নিজেকে খানিকটা সামলে নিয়ে বলি, একটু জল। সংকেতের কথায় আমি বেশ বিরক্ত হলাম। বললাম, মানে তুই তাকে এটা জানালি না যে তুই এরকম একটা জিনিস সাথে নিয়ে রেখেছিস? তা তুই সেখানের কাস্টম বয় থেকে ছাড়া পেলি কিভাবে? আর তারা তোকে ধরতে পারেনি? সংকেত আমার প্রশ্নে মাথা ঝাঁকালো। সে বলল, আমি জানি না আমি সেখানে ধরা পড়িনি কিভাবে আমি জানি না। বিমানবন্দরে আমার স্পষ্ট মনে আছে আমার সবকিছু তারা ভালোভাবে চেক করেছিল। তাহলে এই রত্নটা কিভাবে তাদের চোখ এড়িয়ে আমার কাছে রয়ে গেল সেটা আমার কাছে তখন একটা বিস্ময় ছিল। কিন্তু আজ আমি আর বিস্মিত হই না। কেন? আমি প্লেনে বসে ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি যদি রত্নটা তাদের ফেরত দিই তারা আমাকে ওই দুষ্কৃতির সহকর্মী যদি ভাবে। তার চেয়ে আমি ভাবলাম যে বাড়ি ফিরে এই জিনিসটা আমি সরকারি দফতরে জমা দিয়ে দেবো। অন্ততপক্ষে বিদেশে হাজতবাসের চেয়ে দেশে শাস্তি পাওয়া ভালো। কিন্তু এই জিনিস যে অভিশপ্ত তার প্রমাণ আমি সেই দিনই পেলাম। আশ্চর্যজনকভাবে বিমানবন্দর থেকে চেক আউটের সময় আমার জ্যাকেট খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলো, রত্নটা তাদের নজরে এলো না। এই রত্ন যেন আমার সঙ্গ ছাড়তে চায় না। আমি সংকেতের কথাটা কেটে বললাম, না, এটা আমি মানতে পারছি না, কারণ আমি তো তোর হাতে এটা দেখতে পাচ্ছি। তাহলে তুই একথা কিভাবে বলতে পারিস? আর এটা অভিশপ্ত হলে তুই এটা এখনো ফেরত দিসনি কেন? সংকেত একবার তার আঙুলে পড়ে থাকা আংটিটার দিকে তাকিয়ে বলল, তুই আমার চতুর্থ সাক্ষী, সেই জন্য এটা দেখতে পাচ্ছিস। এই জিনিস সেই দেখতে পাবে যাকে আমি দেখাতে চাইব। আমি সংকেতের কথায় হতবাক হয়ে গেলাম। কথাটা বলার পর সংকেতের মুখের মধ্যে বলিরেখাগুলো যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। সে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি সংকেত গুহ,
আমেনহোটেপের অভিশপ্ত জীবনের অধিকারী এই বিরল ক্যাটসাইয়ের ধারক। এই রত্ন হলো আসলে মুক্তি রত্ন। রাজা আমেনহোটেপের মুক্তি হয়েছে ভাই, আর আমি তার ছেড়ে যাওয়া বাঁধনে ধরা পড়েছি। তবে ওর কাছে ছিল ওর বন্ধু লাপিস কাজ্জার, যে ওর বন্ধুর মৃত্যুর পর আগামী বিড়াল জীবনের সৎকার করে যেত। এই বলে সংকেত চোখের জল ফেলতে ফেলতে আমার দিকে তাকিয়ে বলল, আমার জন্য তুই করবি না ভাই? আমি আতঙ্কে শিউরে উঠলাম। আমার পুরো শরীরে এক ঠান্ডা শীতল অনুভব রন্ধ্রে রন্ধ্রে খেলে গেল। চুপ কর, তোর সত্যি মাথা খারাপ হয়ে গিয়েছে সংকেত। তোর এখনই মানসিক রোগের একজন ডাক্তার দেখানো দরকার। না, এভাবে হতে পারে না। আমার কথা শোন, তুই এবার কাউন্সেলিংটা পুনরায় চালু কর। তোর সত্যি সাহায্যটা দরকার। আমি সংকেতের অবস্থা দেখে যা বুঝলাম সেটা মোটেও সুবিধের লাগলো না। একটা হাঁপ ছাড়লাম। ততক্ষণে দৃঢ় নিশ্চিত যে এটা পুরোপুরি সংকেতের মানসিক ব্যাপার ছাড়া আর কিছুই নয়। ইতিহাসে এমন বহু প্রাচীন অভিশপ্ত জায়গা আছে, এমনকি আমাদের দেশেও আছে। কই এমন আজগুবি কথা তো শুনিনি। আমি জানি তুই কি ভাবছিস, আমি পুরোপুরি পাগল হয়ে গেছি, তাই তো? তবে আমার কাছে সময় খুব কম। তুই আমায় কথা দে, আমার মৃত্যুর পর তুই এই রত্ন ফেরানোর ব্যবস্থা করবি। বল, আমায় বল। আমি সংকেতের কথার উত্তরে শুধু একটাই কথা বললাম, আমি আজকেই এই রত্নটা ফিরিয়ে দেব। নে, খুলে ফেল ওটা হাত থেকে। সংকেত স্মিত হাসল, তারপর উদাসভাবে বলল, এই জিনিস প্রাণ থাকতে আমার সঙ্গ ছাড়বে না ভাই। আমি এই রত্নের উত্তরাধিকারী, এর বাহক। একে আমি না, এই জিনিস আমাকে খুঁজেছে। আমি বিরক্ত হয়ে মনে হলো ওকে একটা কষিয়ে থাপ্পড় লাগাই। তারপর নিজের রাগ সম্বরণ করে বললাম, আবার অহেতুক বাজে কথা। বাজে কথা নয়, তবে আমি মরে গেলে আমার আঙুল কেটে এটা বার করে নিস। তবে তার আগে আর এক কাপ কফি হবে নাকি? আমি ডাইনিং রুমে লাগানো ঘড়িটার দিকে তাকাতেই দেখি ভোর 4:30। সংকেতের নিমেষে গল্পের লোমহর্ষক প্লট পরিবর্তন আর এখন নেই। অহেতুক উন্মাদ প্রলাপ শুনে শুনে আমি অতিশয় বিরক্ত হয়ে গিয়েছিলাম। তাই ওর প্রস্তাবটায় সহজেই রাজি হলাম। সে হাসি মুখে উঠে আবার রান্নাঘরের দিকে এগিয়ে চলল। যতই হোক ছেলেবেলার বন্ধু, তাই এইভাবে সে একটা বন্য পশুর মতো করে বেঁচে আছে দেখে হঠাৎ করে মনটা ভার হয়ে গেল। ওর হলদে রঙের পাঞ্জাবিটা দেখেই বুঝতে পারলাম সেটা বেশ কিছুদিন ধরেও পড়ে আছে। সাথে সাদা পাজামাটা বিভিন্ন ছোপ ছোপ দাগে ভর্তি। বেশিরভাগ দাগগুলো কেমন বাদামি আর লালচে রঙের। আমি উদাসভাবে ওর দিকে তাকিয়েছিলাম। তখনই ওর হাতের সুইসাইডের ফেইল্ড অ্যাটেম্প্টগুলো পুনরায় দেখে চোখ দুটো ভিজে এলো আমার। আর না চাইতেই মনে পড়ল সেন্ট ভিনসেন্ট স্কুলে প্রাইমারি দুজনের প্রথম বন্ধু হওয়ার দিনটা। স্কুলে বাইরে দাঁড়িয়ে আমার সেই কাঁপা হাত দুটো যখন বাবা ছেড়ে দিয়ে বলেছিল, যা স্কুলের ভেতরে দেখবি কত বন্ধু হবে, যা গিয়ে দেখ। আমি কিন্তু পারিনি। বাবা গাড়ি করে চলে যাওয়ার পরেও স্কুলের গণ্ডিতে সেদিন পা রাখতে ভয় পাচ্ছিলাম। তখন একটা হাত আমার কাঁধে ভর দিয়ে বলেছিল, হাই, আমি সংকেত। তোর নাম কি? আমার মনে শক্তি এসেছিল। আমি তখন ওকে নিজের নাম বলতে পারিনি, কিন্তু বাবার বলা কথাগুলো একদম খাঁটি ছিল। আমি সত্যি বন্ধু পেয়েছিলাম। আমার হাত দুটো সেদিনের মতো আজ আবার কেঁপে উঠল। একবার মনে হলো আজকে আমার দিন ওর কাঁধে হাত রাখার, কিন্তু আমি আজও নিজেকে খুব দুর্বল মনে করছি। ওর কষ্ট দেখে নিজেকে সামলানো মুশকিল হয়ে উঠছিল আমার কাছে। আমি ভাবলাম, না, ওর সামনে চোখের জল ফেলবো না, একটু বাথরুমে চোখে মুখে জল নিয়ে আসি। আমি এগিয়ে গেলাম বাথরুমের দিকে। তবে সেটা দরজা খুলেই আমার পুরো শরীর যেন ঘুরে গেল। আমি নিমেষে নিজের সমস্ত আবেগ ভুলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম পুতুলের মতো। কারণ আমি দেখলাম পুরো বাথরুম জুড়ে কাঁচা মাছ ইতস্তত ছড়ানো, আর সেগুলোকে কেউ খাবলে খাবলে খেয়েছে। সাথে বাথরুমের জলের কলটা টেপ দিয়ে আটকানো। কিন্তু কিছু বলার আগেই সংকেতের গলা ভেসে এলো আমার কাছে। সে বলল, এবার বুঝলি আমার কি হয়েছে? আমি তখনও নিজের উপর বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, এটা কি? আমার সময় ফুরিয়ে এসেছে রে। হয়তো তোকে বলার পর আমি আর থাকবো না। কিসব পাগলামো হচ্ছে এসব বলতো? আর এত মাছ এভাবে কেন? এসব আত খাওয়া পচা মাছগুলো বাথরুমে কে রেখেছে? আমার প্রশ্নে সে পাগলের মতো খিলখিলিয়ে হেসে উঠল। আমি রেগে কিছু বলতে যাব তার আগেই সে বলে উঠল,
আমি খেয়েছি, আমি আমি এই বলে সে আবার হাহা করে হেসে উঠল। এই প্রথম ওকে দেখে ভয় পেলাম। এ তো কোনো মানুষের কাজ হতে পারে না। কাঁচা মাছ এভাবে একমাত্র পশুরা ছিঁড়ে ছিঁড়ে খায়। আমার ঠোঁট দুটো কেঁপে উঠল। বললাম, মানুষ নাকি পশু? হ্যাঁ। সংকেত তখনও হো হো করে হেসেই চলেছে। পুরো বাথরুম জুড়ে পচা মাছের আষ্টে গন্ধে আমার পুরো শরীর গুলিয়ে এলো। কিন্তু সংকেত যেন নির্বিকার। সে নিজের মনেই বলে চলেছে, আমি আমি পশু নই, আমি পশু নই, আমি দেবীর পোষ্য, আমি অনুচর, আমি পশু নই। আমি আমার ছোটবেলার বন্ধুকে তখন হারিয়েছি। আমার মন বলছে এই ছেলে সংকেত নয়, এটা পাগলামও নয়, এটা তার চেয়েও বেশি কিছু। অজান্তেই আমার হাতটা খানিক কেঁপে উঠেছিল। সেটা দেখে সংকেত হাসতে হাসতে বলল, ভয় পাচ্ছিস? হ্যাঁ বল না, ভয় পাচ্ছিস? আমাকে ভয় পেলে তুই কি হবি বলতো? আমি উত্তর দিলাম না। সে নিজের মনেই হাসতে হাসতে বলল, আই লিউরোফোবিয়া। মানে? বিড়াল থেকে ভয়। খুব অস্বস্তি হচ্ছিল আমার। আমার মনে হলো এখানে আর থাকা ঠিক না। আমার আজকেই সংকেতের বাবার সাথে কথা বলতে হবে, না হলে এই ছেলে যে কোনো দিন কোনো একটা মহা বিপদ ঘটাতে পারে। আমি বললাম, আচ্ছা তুই একটু শান্ত হয়ে বস, আমি আজ আসি। আমার কথা শেষ হতে না হতেই সংকেতের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। সে রক্তিম বর্ণের চোখ করে আমাকে হুঙ্কার দিয়ে বলল, আসি মানে? আসবি কোথায়? আমাকে ছেড়ে পালাতে চাস? কিন্তু তুই চলে গেলে আমার শেষ কাজটা কিভাবে হবে? শেষ কাজ? সেটা আবার কি? আমার আহুতি। আমি পরজন্মে বিড়াল হয়ে জন্মাবো, কিন্তু আমার আহুতির সময় একজন সাক্ষী না থাকলে আমি প্রাণত্যাগ করবো কিভাবে? আমি বললাম। আমি ওর কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম। নিজের কানের উপর আমার বিশ্বাস হচ্ছিল না। আমি বললাম, কি বললি? সংকেত নিজের ঠোঁটটা কি সব ডান দিকে বেঁকিয়ে হালকা জিভ বের করে তাচ্ছিল্যের সুরে বলল, শুনতে পাসনি নাকি শুনতে চাসনি, কোনটা? শোন, আমি ফিরে এসে বুঝে গিয়েছি যে আমার মৃত্যু সন্নিকটে। দেবী আমায় ডাকছেন। আমি তো ওনার অনুচর নাকি? রাজা মুক্তি পেয়ে গেছেন, তাহলে উনি তো একা হয়ে গেছেন, তাই না? এই পাগলের কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি বললাম, আচ্ছা আমি না থাকলে তো ওর আহুতি হচ্ছে না, তাই তো? সংকেত আমার কথায় অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো উত্তর দিল না। ওর চুপ থাকা দেখে আমার মাথায় পুরো ঘটনাটার একটা সারমর্ম তৈরি হলো। আমি আভাস করলাম আমাকে ডেকে এই কথাগুলো কি আসলে ওর প্রাণের আহুতি দেওয়ার কোনো পরিকল্পনা? আর আমি কি তাহলে সেই সাক্ষী যাকে দিয়ে যেতে হতো সৎকারের দায়িত্ব? বুকটা ভয় কেঁপে উঠল আমার। সংকেত আমার মুখ ফ্যাকাশে হয়ে গেছে দেখে আবার হেসে বলল, আমার সবচেয়ে প্রিয় বন্ধু তুই। যেমন আমেনহোটেপের ছিল লাপিজ কাজ্জার, সেও নিজের আহুতি দেওয়ার পূর্বে বন্ধুর কাছে নিজের স্বীকারোক্তি করেছিল, আজ যেমনটা আমি করলাম। এই পাপ থেকে আমার উদ্ধার নেই, তবে আমার বিশ্বাস তুই লাপিজ কাজ্জারের মতোই বন্ধুর শেষ কথা রাখবি। আমি এক মুহূর্ত দেরি না করে ওকে ধাক্কা মেরে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম আর বাইরে থেকে দরজা লাগিয়ে দিলাম। ঘটনাটা এত দ্রুত ঘটল যে সংকেত কিছু বুঝে ওঠার আগেই আমি আমার কাছে সফল হয়েছি। বাইরে বেরিয়ে মনে হলো কত শান্ত এই পরিবেশ। ততক্ষণে সংকেত উন্মত্তের মতো দরজা ঠুকছে। আমি দেখলাম আমাকে আজ অবশ্যই সংকেতের বাবার কাছে একবার দেখা করতে আসতে হবে। এভাবে ছেলেটাকে একা ফেলে রাখা ঠিক হচ্ছে না। তবে ভোরের বেলায় এরকম উন্মাদের মতো চিৎকার আর দরজা ঠোকার আওয়াজে পাশাপাশি ফ্ল্যাটের লোকেরা জেগে উঠেছে। আমাকে দেখে তাদের মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, এই ব্যাপার, এত চিৎকার কিসের? আমি দেখলাম ততক্ষণে অনেক লোকের সমাগমের ফলে তাদের কথাবার্তা শুনে সংকেত চুপ করেছে। আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না। নিজের বন্ধু যে পুরোপুরি এক বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে সে কথা এই অপরিচিত লোকজনদের বলি কিভাবে? আমি চুপ থাকতে দেখে একজন বেশ হৃষ্টপুষ্ট গোছের মাঝবয়সী লোক বলে উঠলেন, ভৌমিকবাবু কিছু বলছেন, আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনি ডক্টর সংকেত গুহর কে হন? আমি উভয় সংকটে পড়লাম। ভাবলাম এক্ষুনি সংকেতের বাবাকে একটা ফোন করি, কিন্তু ততক্ষণে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। আবাসিকদের ভোরের বেলা ঘুম ভাঙানোয় তারা রীতিমতো ফুঁসছে। কোনো কোনো বাড়ির মহিলারা বলে উঠলেন, চুপ করে আছে, কি
কি ব্যাপার বলতো? এমনিতে ওই ডাক্তারকে কোনো সুবিধের লোক বলে মনে হয় না। এই লোকটা আবার কোনো বাজে মতলব নিয়ে আসেনি তো? এই আবাসনে আমরা ছেলে মেয়ে নিয়ে থাকি, এসব উটকো ঝুট ঝামেলা চাই না আমরা। নিমেষে কম বয়সী ছেলেরাও আমাকে ঘিরে ধরলো। আমি বললাম, দেখুন, কোনো কিছুই হয়নি, ও আসলে মানসিক অবসাদগ্রস্ত হয়েছে। আমার আর উত্তর দেওয়া হলো না। সমানে মহিলা ও কচিকাচাদের চেঁচামেচি, সাথে কিছু কম বয়সী ছেলে ছোকরাদের হুঁশিয়ারিতে আমি রীতিমতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। আমার অবস্থা দেখে যে বয়স্ক ভদ্রলোক প্রথমে কথা বলতে এসেছিলেন তিনি বললেন, থামো সবাই, উনি তো কোনো দোষ করেননি, তোমরা সবাই ঘরে যাও, আমি কথা বলছি। কিন্তু না, ভোরের ঘুম ভাঙানোর জন্য তারা আমাকে চেপে ধরেছে এবং নানানভাবে তিরস্কার করে চলেছে। আমি অবশ্য সেসব কথায় কোনো কান দিইনি, কারণ আমি জানি আমার বন্ধুর জীবনের সংকট। তাই আমি মাথা নিচু করে বললাম, আচ্ছা, আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, এই জিনিস আর হবে না। আমার সহ্যের বাঁধ ভাঙবে তখনই সংকেত আবার চিৎকার করে উঠল ঘরের ভেতর থেকে। কে তোরা? তোরা জানিস তোরা কাকে অপমান করেছিস? আমি দেবীর অনুচর, তোদের সকলকে নরক দর্শন করাবো আমি, দেখবি তোরা। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, কিন্তু সংকেতের গর্জনে নিমেষে পুরো আবাসন যেন পিন ড্রপ সাইলেন্স। একবার নজর ফেরাতে দেখি মহিলারা ভয় তাদের বাচ্চাদের ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে। বাকি লোকেরা হয় স্তব্ধ, না হলে রাগে ফুঁসছে। সংকেত কিন্তু চুপ নেই, সে থেমে থেমে হাসছে আর বলছে, আমাকে সহ্য হচ্ছে না তাই না? তোরা ভদ্রলোক বলিস নিজেদের। আমার লজ্জায় মাথা কাটা যায়। ভৌমিকবাবুর হাত ধরে বলি, আপনি দয়া করে এই দরজা যাতে কেউ না খুলতে পারে সেদিকে নজর রাখবেন। আমি সংকেতের বন্ধু, ওর বাড়ির লোকেদের এটা জানানো দরকার। আমি এখন চললাম, দুপুরবেলা ওর বাবা মাকে সাথে নিয়ে আসবো। আমার কথায় ভৌমিকবাবু দেখলাম স্মিত হাসলেন। উনি বললেন, আমিও চাই ও ভালো থাকুক, তুমি জলদি যাও বাবা, ওর বাড়ির লোকেদের খবর দাও। আমি দেরি না করে বাইরে বেরিয়ে বাইক স্টার্ট দিলাম। পুরো রাত ঘুম না হওয়ার দরুন আমার চোখ জ্বলছিল। আমি বাইক চালাতে চালাতে ভাবলাম, কি ভয়ঙ্কর ব্যাপার। সংকেত যে এতটা উন্মাদ হয়ে উঠেছে তা আমি গত রাতে না এলে জানতেই পারতাম না। নিজের বিবেকে আঘাত লাগছিল আমার। একটা ডাক্তারের ছেলে এরকম বুঝ গিয়ে ফোনটা রিসিভ করতেই দেখলাম বসের ফোন। তিনি বেশ চিন্তার শুনে বললেন, তুমি এখন কোথায় আছো দীপ্ত? আমি এই জিআরএম কলোনিতে আছি স্যার। তা এত সকালে ফোন করলেন, কিছু প্রবলেম? ব্যাস, আমার এই কথাটা বলার জন্যই যেন উনি অপেক্ষারত ছিলেন। প্রথমে একটু কিন্তু কিন্তু করে, তারপর অফিসের এক অন্য কর্মচারীর জন্য অফিসের যে কি ভীষণ ক্ষতি হয়েছে সেটা উনি সবিস্তারে জানালেন। তারপর মিষ্টিভাবে ওর সব ফেলে রাখা কাজের স্তূপে আমাকে ধাক্কা দিয়ে দিলেন। উল্টো দিকে আমি কিছু বলবো সেই সুযোগটুকুও দিলেন না। ফোনটা পকেটে রেখে প্রথমে আমি বাইকে চেপে নিজের মনেই এক রাশ বিরক্তি প্রকাশ করলাম। তাই ঠিক করলাম দুপুর দিকে একবার বেরিয়ে পড়ব। এখন বরং অফিসে রওনা। কিন্তু অফিসে গিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ। অফিসে এক কর্মচারীর নির্বুদ্ধিতার কারণে এ মাসের প্রথম অডিট পেপার ভুল হয়ে গেছে। আমি তোর ফেলে রাখা কাজ দেখে থ হয়ে গেলাম প্রথমে। তারপর দেখি অফিসে বসের কেবিন থেকে জোরে জোরে চিৎকার ভেসে আসছে। আমি বুঝতে পারলাম লোকটাকে অপমান করছেন উনি, কিন্তু এই এক মাসের সমস্ত অডিট কি করা আমার পক্ষে সম্ভব? আমি সংকেতের কথাটা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। সময় শেষ না হলে আমরা সকলে চাকরি থেকে সাসপেন্ড অবধি হতে পারি। আমি নিজের ডেস্কে বসে ফাইল নিয়ে বসেছি, তখনই সংকেতের কথাটা আবার মনে এলো। নিজের উপর বিরক্তি লাগছিল। ঠিক করলাম সৈকতকে একটা ফোন করি আর ওকে বলি যেন সংকেতের বাড়িতে গিয়ে সব খুলে বলে। যা ভাবনা তাই কাজ। বারবার চেক ফোনের রিং হওয়ার পর সে ফোন ধরল। তারপর আমি ওকে সবিস্তারে জানালাম। আমার কথা শুনে সে তো রীতিমতো অবাক। ফোন রেখে দেওয়ার আগে আমি শুধু বললাম, সংকেতের বাড়িতে যা আর এক কাজ কর, ওনাদের বলে একবার সংকেতের সাথে কথা বলতে। আমি দুপুরবেলায় যাচ্ছি, আসলে আমি অফিসের একটা প্রবলেমে। আমার কথা শেষ হওয়ার আগেই সৈকত আমার কথায় সম্মতি জানিয়ে বলল, তুই ফোনটা রাখ, আমি দেখছি। এরপর কাজের পাহাড় ভাঙতে ভাঙতে ক্ষণিকের জন্য ভুলেই গিয়েছিলাম যে আমাকে সংকেতের ফ্ল্যাটে একবার যেতে হবে। ফাইল থেকে চোখ তুলে অফিসের দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকিয়েছি, দেখি 11টা বাজে। আমি শীঘ্রই ফাইল গুটিয়ে বেরোতে যাব, অমনি একটা ফোন কল। আমি সন্ত্রস্ত হয়ে ফোনটা তুলতে দেখি সৈকত কেঁদে উঠেছে। আমার বুকটা ভাঙা গলায় বললেন, আমার ছেলের কোনো শত্রু নেই, ও বড্ড ভালো ছেলে ছিল, তবে
তবে সদ্য একটা সম্পর্কের বিচ্ছেদের কারণে খানিক মানসিক অবসাদে ভুগছিল। এরপর উনি সামান্য খুঁপিয়ে কেঁদে উঠলেন। আমি উঠে গিয়ে ওনাকে জড়িয়ে ধরতে উনি যেন কোনো ভরসা পেলেন। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, কেন কেন তুই ওকে আর খানিকক্ষণ আটকে রাখলি না? আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল রে। যদি যদি বেঁচে থাকতে শেষ দেখাটা একবার দেখতে পেতাম। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমি বললাম, না কাকু, দেখতে পারতেন না আপনি? ওর শেষের পাগলামোগুলো আপনি সহ্য করতে পারতেন না। কিন্তু সংকেতের বাবা তখন ভেঙে পড়েছেন। এতটা যে বাড়াবাড়ি হয়েছে ফোনে একবারও বলেনি, শুধু ওর মাকে শেষবার বলেছিল তোমাদের খুব দেখতে ইচ্ছে করছে। আমার আমার জলজ্যান্ত ছেলেটা, আমার জলজ্যান্ত ছেলেটা। কথাটা আমার বুকে কোনো ধারালো ফলার মতো বিঁধল। আমি একবার কাকিমার দিকে তাকাতে দেখি তিনি নির্বিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। মনের ভিতর একটা বোঝা ততক্ষণে আমাকে দুর্বল করে তুলেছে। মনে মনে বললাম, বড্ড স্বার্থপর যে তুই। এমন সময় অফিসার আমাদের ডাকলেন। আসুন আমার সাথে, সংকেতবাবুর রুমটা একবার দেখবো। শুধু আপনারা দুই বন্ধু আসুন আমার সাথে। চলুন। অফিসার সব রুম ঘুরে দেখলেন। আমি নিজেই বাথরুম খুলে দেখালাম ওনাকে। এরপর নিজে বেশ কিছুক্ষণ তদারকি করে বললেন, আশ্চর্য। তারপর ডায়েরিতে সব নোট করে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ সেরে আমার ও সৈকতের ফোন নাম্বার নোট করে গাড়িতে চেপে বসলেন। যেহেতু মৃত্যুটা স্বাভাবিক নয়, তাই উনি বডিটা পোস্টমর্টম করতে নিয়ে যাওয়ার আদেশ দিলেন। অফিসার যাওয়ার আগে আমি বললাম, ইন্সপেক্টর, আপনাকে একটা কথা বলার ছিল। এরপর আমি ওনাকে সংকেতের হাতের আংটিটার কথাটা বলতেই উনি অবাক হয়ে বললেন, বলেন কি? আপনি দয়া করে রত্নটি ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। এই সব হয়েছে এই রত্নটা থেকে। সংকেতের মনে ওটাকে নিয়ে একটা অন্ধ বিশ্বাসের দানা বেঁধেছিল। আমাদের সকলের মতোই তিনিও এই রহস্য মৃত্যুটিকে নিয়ে যথেষ্ট হতবাক ছিলেন। আমাকে আশ্বাস দিয়ে উনি নিজের জিপে চেপে বসলেন। আমি শেষবারের মতো সংকেতের পায়ের রক্ত জমে যাওয়া বুড়ো আঙুলটার দিকে তাকিয়ে ফুঁপিয়ে উঠলাম। পেছন থেকে যখন ওই প্রথম সংকেতের মা নিজের সন্তান হারানোর ব্যথায় তারস্বরে চিৎকার করে উঠেছেন, তার উফাটা আর্তনাদ রোদুজ্জ্বল দিনটাকে যেন কোনো দুঃস্বপ্নের মতো লাগছিল। আমি তাকিয়েছিলাম মর্গের গাড়িটার দিকে। সেটা ধীরে ধীরে তখন লেনের মোড়ে এসে মিলিয়ে যাবে একটু পরে। কিন্তু তখনই আমি কেঁপে উঠলাম, তবে কোনো কষ্টে নয়, ভয়। কারণ আমি দেখেছি লেনের মোড়ের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটা বিড়াল, যেটা প্রখর রোদের দিকে মুখ তুলে তাকিয়েছে এমনভাবে যেন সে সূর্য দেবতা রায়ের কন্যা। আমি সৈকতের হাত ছাড়িয়ে সেদিকে ছুটতে শুরু করলাম। আর খানিক যেতেই আমার পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। কারণ এই বিড়ালটাকে আমি চিনি। এটা সেই গত রাত্রের বাদামি বিড়ালটা, তবে আজের শরীরটা কেমন জানি ভারী হয়ে আছে। সেটা আকাশে সূর্যের পানে চেয়ে ব্যথায় কেঁদে উঠেছে। তবে এ ব্যথা খিদের নয়, এ ব্যথা প্রসবের। আমি রাস্তায় হুমড়ি খেয়ে পড়তেই সৈকত ছুটে এসে আমাকে ধরে তুলল। কিন্তু আমার সেদিকে খেয়াল নেই, কারণ বাদামি বিড়ালটার থেকে জন্ম নিচ্ছে একটা কুঁচকুচে কালো বিড়াল। আমি ভয়ে আর্তনাদ করে রাস্তাটায় বসে পড়লাম। ঠিক সেই সময় কোথা থেকে একটা ঠান্ডা বাতাসে আমার ডান কানে সংকেতের গলাটা যেন প্রতিধ্বনিত হল। আর আমি স্পষ্ট শুনলাম, ভাই, আমাকে মুক্তি দিবি না? তুই না আমার লাপিস কাতসার। শুনছিলেন মৌসুম সামন্তর লেখা কাহিনী মিশরের দেবতা। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।